আদর্শ গ্যাসের সূত্রসমূহ, এটা হচ্ছে আমাদের শুরুর টপিক আর কি। এখন আদর্শ গ্যাসের সাথে সূত্র পড়তে যাব, তাহলে আদর্শ গ্যাসগুলো আসলে কাকে বলে, আদর্শ গ্যাসগুলো কাকে বলে। তো যদি একদম কথা বলি, আমরা গ্যাসের 4টা সূত্র যারা মেনে চলে তাদেরকে হচ্ছে আদর্শ গ্যাসগুলো, তাই না? তাহলে কী জন্য বললাম, যারা ওই গ্যাসের যে 4টা সূত্রের কথা আছে, 4টা সূত্র মেনে চলে, 4টা সূত্র যারা মেনে চলে তাদেরকে আমরা কি বলতেছি, সূত্র মেনে চলে, তাদেরকে ধরলাম যে আমরা আদর্শ গ্যাস বলছি আর কি। এখান থেকে আরেকটা কথা একটু বলে রাখা ভালো আদর্শ গ্যাসের ক্ষেত্রে, সেটা কি, এই যে ডেল ইউ মানে হচ্ছে কি, তাদের জন্য তাদের বিভব শক্তি বা তাদের জন্য তাদের যে অন্তঃস্থ শক্তি আছে সেটা, বা অভ্যন্তরীণ শক্তি। এইটা তুমি যদি আবার ভাগ করো কিসের সাহায্যে, তাদের যদি আয়তনের সাহায্যে যদি ডিফারেন্সিয়েট যদি করতে চাও তার ডেরিভেটিভ আকারে, তো তখন এর যে পরিবর্তনটা স্থির তাপমাত্রায়, এইটা আবার 0 হইতে হবে আর কি, এরকম। তার মানে হচ্ছে এই অভ্যন্তরীণ শক্তি আমাদের আয়তনের সাথে পরিবর্তন আসলে হয় না, কখন, স্থির তাপমাত্রায় গিয়ে আর কি, এটা একটা শর্ত। আর এর বাইরে আদর্শ গ্যাসের কথাবার্তা বলতে গেলে এখানে একটা কথাবার্তা আছে আমাদের কাছে, সেটার জন্য কি, এইটা হইতে হবে হচ্ছে কেমন, লো প্রেশারে হইতে হবে, লো প্রেশারে হতে হবে, আর কি হাই টেম্পারেচারে থাকে আর কি, হাই টেম্পারেচারে। তাহলে কী যেন করলাম কথাটা, যে গ্যাসগুলো সাধারণত কেমন, লো টেম্পারেচার এবং হাই প্রেশারের মধ্যে আমাদেরকে আদর্শ গ্যাস হিসেবে কাজ করে আর কি, ঠিক আছে? তো এই 3টা তথ্য তুমি একটু মনে রাখবা, এখানে এমসিকিউর জন্য কাজে লাগতে পারে, এমসিকিউর জন্য কাজে লাগতে পারে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইটার থেকে আমার মনে হয়েছে যে আসার সম্ভাবনাও আছে, লো প্রেশার এবং হাই টেম্পারেচার হচ্ছে আদর্শ গ্যাস হিসেবে কাজ করে আর কি। আচ্ছা, এখন সূত্র তো আমরা বসাইতে যাবো, তাই না? তো সূত্র বসাতে গেলে তো আসলে সূত্র কারোর উপর তো নির্ভরশীল হয়, তাই না? তাহলে যদি দেখি গ্যাসের যে সূত্রগুলো কাজ করতেছে, এই যে সূত্রগুলো যে কথা বলতেছি, এই সূত্রগুলো যাদের উপর নির্ভর করে তাদেরকে কি বলে, তাদেরকে হচ্ছে নিয়ামক বলে। যাদের উপর নির্ভর করে তাদেরকে কি বলে, হচ্ছে নিয়ামক বলতেছে আর কি, বা রাশি বলতেছে, ধর সমস্যা নেই। তো সেইগুলো যেন কোনগুলো, এই যে পি, ভি, টি, এন, এই 4টা হচ্ছে আমাদের কাছে কি গ্যাসের সূত্রগুলো, যার উপরে নির্ভর করতেছে। পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে ভলিউম, টি হচ্ছে টেম্পারেচার, আর এন হচ্ছে কি মোল অ্যামাউন্ট, গ্যাসের মোল অ্যামাউন্ট, 4টা। তাহলে এখান থেকে আমাদেরকে হচ্ছে সূত্রগুলো ডেরাইভ করা লাগবে এবং কোনগুলো টাইপের আসতে পারে এটা দেখা লাগবে আর কি আগে। আচ্ছা, আগে তো ওটা বুঝতে পারছি মনে হয় যে এই আদর্শ গ্যাস কাকে বলছে, মিডল ইমেজে কী বলে, এটাকে বলতেছে হচ্ছে এরকমভাবে যে যারা কথাবার্তাগুলো মেনে চলে, 4টা কথা মেনে চলে, তারাই হচ্ছে যে আদর্শ গ্যাস, ঠিক আছে? মানে বাই দ্য বুক যারা চলে তারা হচ্ছে আদর্শ মানুষ আর কি, এরকম, যাদের কোনো ভুল ত্রুটি নাই, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন আসলে তাদের হয় না আয়তনের সাপেক্ষে স্থির তাপমাত্রায়, আর এটা তো আমরা বলে ফেলছি আর কি। এই জিনিসটাকে মাথায় রাখবো ছোটো করে আর কি। এবার চলো যাই তাহলে আমরা এখান থেকে, যে তাদের সূত্রগুলো কী কী আছে, আমরা যেন কী কী বলছিলাম, পি, ভি, টি, এন, এই 4টা জিনিসের উপরেই তো আমাদের কি হয়, পিভিটিএন, এই 4টা জিনিসের উপরে আমাদের কাছে কি কাজ করবে, সূত্রগুলো অ্যাপ্লাই হবে আর কি। তো সূত্রগুলো অ্যাপ্লাই করার সময় কী কী ঘটনা ঘটতে পারে, অ্যাপ্লাই করার সময় কী কী ঘটনা ঘটতে পারে, তো চলো আমরা একটু দেখি। আমরা অ্যাপ্লাই তো করবো, তো অ্যাপ্লাই করার আগে একটা কাজ করি আর কি, একটা কাজ করি আমরা এখান থেকে 4টা সূত্র বের করবো, ভিন্ন ভিন্নভাবে 4টা সূত্র বের করবো। 4টা সূত্র কী কী তোমরা অলরেডি জানো, তোমরা অলরেডি জিনিসটাগুলোকে জানো, তবু আমরা একটু লিখবো এই জায়গাটায়। ধরো আমি একটা কাজ করতেছি কি, এই যে পি আর ভিকে নিয়ে সম্পর্ক দেখবো, তার মানে টি আর এন হচ্ছে আমার কাছে কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে টি আর এন এই দুইটা যদি আমাদের কাছে কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট মানে এটা যদি আমাদের কাছে ধ্রুবক থাকে, তাই তো? যদি ধ্রুবক থাকে তাহলে কার মাঝখানে সম্পর্ক পাবো, তখন পি আর ভি এর মাঝখানে আমি আসলে সম্পর্ক বের করতে পারবো। তাহলে পি আর ভি এর মাঝখানে সম্পর্ক তাহলে কেমন হয়, পি এরকম করে দিয়ে ভি, তার মানে হচ্ছে কি যদি আমি ভি বাড়াই তাহলে হচ্ছে কি হয়, পি কমে। এটা কার সূত্র বলছে, এটাই হচ্ছে আমাদের কাছে সেই বয়েলের সূত্র বলে আর কি, তাই না? তো এখান থেকে আমরা পরবর্তীতে কী লিখতে পারি, এটাই লিখতে পারি হচ্ছে এরকম, পি ভি সমান কে, আমরা এরকম লিখতে পারি। সেখান থেকে কি লিখতে পারি, P1 V1 সমান P2 V2, আমরা এরকম লিখতে পারি। সো ইন টোটালি যদি আমরা বলি যে এইটা হচ্ছে আমাদের কাছে এই যে বয়েলের সূত্র থেকে আসছে। তো এটার নাম আমরা কি বললাম, এটার নাম আমরা বলি হলো বয়েলের সূত্র বলতেছে। এটার নাম আমরা বলি হচ্ছে কি, এটা বলি আমরা হচ্ছে বয়েলের সূত্র, ওকে, বয়েলের সূত্র, ঠিক আছে। এখন পরের পার্টে যদি আমরা আসি, এবার যদি আমরা আরেকটা কালার নিতেছি, যদি আমরা একটা কাজ করি, এবার তো অনেক কিছু রাখলাম এখানে, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এবার এই যে পিটাকে, পি আর এই যে এন, এটাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট রাখি। তাহলে পি আর হচ্ছে এন প্রেশার আর হচ্ছে মোল অ্যামাউন্ট, এটাকে আমরা ধরো কনস্ট্যান্ট রাখছি, এটাকে আমরা কনস্ট্যান্ট রেখে দিচ্ছি। যদি এটা কনস্ট্যান্ট রেখে দিই তাহলে কার মাঝখানে সম্পর্ক দাঁড়াবে, তখন সম্পর্ক দাঁড়াবে হচ্ছে ভি আর টি এর মাঝখানে সম্পর্ক দাঁড়াবে, ভি আর টি এর মাঝখানে সম্পর্ক রাখবে। তাহলে ভি এর সম্পর্ক তো কেমন, ভি সমানুপাতিক হচ্ছে টি। আচ্ছা, এই জায়গায় তাহলে কী লেখা যায়, এই জায়গায় লেখা যায় যে V1/V2 সমান
T1/T2 এটা লেখা যায়। এটা কার সূত্র বলো তো? এটা তো এখান থেকে এখানে লিখছি, এটা কার সূত্র? এটাই হচ্ছে আমাদের কাছে চার্লসের সূত্র আর কি। চার্লসের সূত্র, চার্লসের সূত্র। তো এটা হচ্ছে আমাদের কাছে চার্লসের সূত্র আর কি। আচ্ছা, ঠিক সেমভাবে আমরা একটা কাজ করব। এবার আমরা কাকে কনস্ট্যান্ট রাখবো? এবার হচ্ছে আমরা ভি আর এনটাকে কনস্ট্যান্ট রাখি। এবার যদি আমরা ভি আর এনটাকে যদি কনস্ট্যান্ট রাখি, ধরো আমরা কনস্ট্যান্ট রাখছি হচ্ছে কাকে? ভি আর এন হলো আমাদের কাছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের কাছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমাদের কাজের মাঝখানে সম্পর্ক আসবে হচ্ছে এই পি আর হচ্ছে টি এর মাঝখানে সম্পর্ক আসবে, পি আর টি এর মাঝখানে সম্পর্ক আসবে। কীরকম সেটা? পি সমানুপাতিক টি, অর্থাৎ এখান থেকে চেঞ্জ করে কি লেখা যায়? P1/P2 সমান T1/T2 এটা লেখা যায় আর কি, তাই না? আচ্ছা, এখন এই সূত্রটা কে দিচ্ছে? এটাকে আমরা লিখতেছি হচ্ছে গে-লুসাকের সূত্র বলতেছি আর কি। এটাকে আমরা কি বলতেছি? গে-লুসাকের সূত্র, গে-লুসাক সূত্র, তাই না? গে-লুসাকের সূত্র। ওকে, ক্লিয়ার কিনা সবার কাছে? ওকে, ক্লিয়ার। এবার পরের পার্টে যাই। তাহলে কি বাকি আছে আমাদের কাছে? যদি আমরা এই পি আর টি যদি কখনো কনস্ট্যান্ট রাখি, যদি আমরা কি করি পি আর টি এটা যদি কনস্ট্যান্ট রাখি বা ধ্রুবক যদি রাখি, তখন কার মাঝখানে সম্পর্ক আসতেছে? এই ভি আর এন এর মাঝখানে সম্পর্ক আসতেছে আর কি। তাহলে ভি সমানুপাতিক এন, এইটা যেটা বলছে, এটা কে বলছে? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র বলে। এটা হচ্ছে কে বলে? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র বলতেছে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের কাছে চারটা গ্যাসের ফর্মুলা। এখানে তুমি অনেক কিছু জিনিস জানছো বা দেখছো, সেটা কি বলো তো? কোনটা কার ফর্মুলা সেটা দেখছো, তাদের সমীকরণগুলো দেখছো, পাশাপাশি তুমি এখান থেকে আরেকটা জিনিস দেখছো, কোনটা কোথায় কনস্ট্যান্ট থাকে, তাই না? এখন সব কিছু যদি আমরা মিলাই দিই, তখন কি পাবো আমরা আর কি? এদেরকে যদি সব কিছু যদি মিলাই দিই, চারটা সূত্র মিলাইলে এদেরকে সমন্বয় বলে, তাই না? চারটা সূত্র যদি মিলাই দেওয়া হয় তখন এদেরকে সমন্বয় বলতেছে আর কি। তাহলে তখন তাকে আমরা কি বলি? সমন্বয় সূত্র বলি। তো সমন্বয় সূত্র তাহলে কেমন হবে? হচ্ছে এরকম P/V/T, তাই না? সমান হচ্ছে কি? তাহলে কে। এখান থেকে আমরা কি লিখতে পারবো? P1V1/T1 সমান P2V2/T2, এরকম একটা সূত্র আমরা লিখতে পারি। তাহলে আমাদের কাছে ইন টোটালি কাজ করার জন্য যতগুলো সূত্র দরকার, সো মোটা থেকে আমরা সেই সূত্রগুলো কিন্তু পেয়ে গেছি। পেয়ে গেছি আর কি। ক্লিয়ার? সো আমার মনে হয় এরকম করে তুমি একটু লিখলে তোমার কাছে অনেকগুলো তথ্য ক্লিয়ার হবে। তাহলে ভাই এইখানে এর পরবর্তীতে সূত্রগুলো জানা শেষ, সূত্রগুলো থেকে কী টাইপের প্রশ্ন হয় বলছিলাম ভাইয়া যে ক্যাটাগরিগুলোর কথা বলবো আর কি। এক হতে পারে গ্রাফ, এটা একটা প্রশ্ন হতে পারে। তারপরে কি হতে পারে? এখান থেকে নর্মাল প্রত্যেকটা সূত্রের মধ্যে ধরো 3টা দেওয়া আছে, একটা বের করো, এরকম একটা হতে পারে। আবার এখান থেকে আবার কি হতে পারে? যে এইটার থেকে পরবর্তীতে যে আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ সেদিকে নিয়ে যেতে পারে, সেখান থেকে ভর বের করতে বলতে পারে, সেখান থেকে আবার ঘনত্ব বের করতে পারে। কার ঘনত্ব কার ভর? ওই যে গ্যাসটা তুমি এই বক্সের ভিতরে রাখছিলে তার ক্ষেত্রে বলতেছে আর কি। ঠিক আছে? তাহলে আগে আমরা এক এক করে যাই, অনেকগুলো কথা বললে আসলে হারাই যাবো, তো এক এক করে যাই। তাহলে এক এক ক্রমে কোথায় যাবো? এক ক্রমে যাবো হচ্ছে গ্রাফে। তাহলে দেখি আমরা গ্রাফগুলো নিয়ে কাজ করতে পারি কিনা। অ্যান্ড কার গ্রাফ নিয়ে কাজ করবা এইটা তো একটা বড় ব্যাপার। তাহলে সবার আগে আমরা একটা পেজের মধ্যে লিখি, যেহেতু আমরা অনেক বড় করতে চাইতেছি না। তাহলে ধরো যে আমরা শুরুতে এই যে পিভি সমান কে, এটা কার ফর্মুলা আগে বলো? এটা হচ্ছে বয়েলের, তাই না? বয়েলের। তাহলে সেখান থেকে আমরা যদি গ্রাফ অঙ্কন করি, ধরো পি ভার্সাস আমরা যদি ভি এর গ্রাফ অঙ্কন করি, তাহলে সেই গ্রাফটা কেমন হবে তোমরা একটু নিজেরা বলবা তো। ধরো যদি আমরা গ্রাফ অঙ্কন করি তাহলে সেই গ্রাফটা কেমন হবে আর কি। তাহলে যদি আমরা অঙ্কন করি তাহলে সেই গ্রাফটা কেমন হবে? একটু বলো তো। বাঁকা করে ফেলছে কিনা দেখো একটু, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তো সেই গ্রাফটা কেমন হবে চলো দেখি একটু আর কি। আমরা এই গ্রাফটা কেমন হয়েছে? পি আর ভি কেমন বলো তো? ব্যস্তানুপাতিক। তাহলে যদি ব্যস্তানুপাতিক হয় তখন ওদের মাঝখানে কেমন সমীকরণ আসবে? এরকম একটা আসবে। এটাকে বলছে কি? এটাকে ধরুন পি, এটাকে বলছে ভি, এটাকে বলছে আয়তকার অধিবৃত্ত টাইপের আসছে, এখন এই জায়গার প্রত্যেকটা বিন্দুতে কি সমান যেন? এটার নাম যদি P1, V1 হয় তাহলে এই পয়েন্টের নাম কি হবে? P2, V2। ওই পয়েন্টের নাম কি হবে? P2, P3, V3, এরকম টাইপের হবে কিন্তু। আর এই রেখাগুলোর একটা নাম আছে,
কারো যদি মনে থাকে তাহলে তো ভালো, তাহলে চলো একটু না থাকলে আমি একটু খেয়াল করে দেখি। এই নামগুলোকে কি বলে? এই রেখাগুলো একটা নাম আছে, এদেরকে বলা হয় আইসোথার্ম বলে আর কি। এই রেখাগুলোকে কি বলে? আইসোথার্ম বলে, আইসোথার্ম বলে আর কি। ঠিক আছে, সমষ্ণ, আইসোথার্ম মানে সমষ্ণ, সমতাপমাত্রায় বা সমতাপীয় এরকম। এটা গেল পিভি এর ক্ষেত্রে আমরা গ্রাফ আর্ট করছি আর কি, সমস্যা নেই। এবার যাচ্ছি হচ্ছে, আমরা তো গ্রাফ অঙ্কন করা শেষ করছি, এটা বললাম একটা পার্ট করলাম মাত্র, কার জন্য করছি? পি ভার্সাস ভি এর গ্রাফ। এবার যদি আমরা যাই যে পি ভার্সাস ভি এর গ্রাফ না করে আমরা যদি এরকম লিখি যে পি ভার্সাস 1/ভি এর গ্রাফ, পি ভার্সাস 1/ভি এর গ্রাফ, এটা তাহলে কেমন হবে? এইটা গ্রাফ তাহলে কেমন হবে? আচ্ছা, গ্রাফের বেসিক্স তো আমরা জানি নাকি, না জানলে সমস্যা নাই, চলো একটু বেসিকটুকু একটু জেনে নিয়ে আসি, গ্রাফের বেসিকগুলো একটু জেনে নিয়ে আসি। তো আমরা একটা গ্রাফের একটু বেসিকগুলো দেখে নিয়ে আসি। আচ্ছা, গ্রাফের বেসিক্স যদি কারো ঝামেলা থাকে তো আমরা এটা ক্লিয়ার করে নিতে পারি। গ্রাফের জন্য কিছু বেসিক্স জিনিসপত্র আর কি, ধরো বেসিক্স কিছু জিনিসপত্র কীরকম সেটা। তো আমাদের গ্রাফগুলো কেমন হয়? ওয়াই সমান ধরো যে এম এক্স টাইপের একটা গ্রাফ হইতে পারে, আবার কি হতে পারে? ওয়াই সমান ধরো এম এক্স প্লাস সি এরকম গ্রাফ হইতে পারে, আবার কি হতে পারে? ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি এরকম গ্রাফ হইতে পারে। ধরো যে এই গ্রাফগুলো আমাদের কাছে আছে, তখন আমরা কী করতেছি? এখানকার ক্ষেত্রে গ্রাফগুলো কেমন হবে? ওয়াই সমান এম এক্স, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, এদিকে থাকে হচ্ছে ওয়াই, এদিকে থাকে হচ্ছে এক্স, এটা হচ্ছে কেমন? মূল বিন্দুগামী সরলরেখা। যখন আমাদের কাছে ওয়াই সমান এম এক্স প্লাস সি এর গ্রাফটা আসে তখন এটা তাহলে কেমন হবে? মূল বিন্দুর সাথে একটু উপরে মানে প্লাস হয়ে গেছে আর কি, ওয়াই অংশে একটা স্থিরাংশ থাকবে, তাহলে প্লাস অংশে এরকম টাইপের থাকবে। তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হলো আবারও এক্স, বাট এই যে পয়েন্টটা এইটা হচ্ছে সি অংশটা উপরের দিকে, ঠিক আছে? আচ্ছা, আর এই পয়েন্টটা তাহলে কেমন হবে? এই পয়েন্ট তাহলে কেমন হবে? এই পয়েন্ট তাহলে কেমন হবে? এখানকার জন্য আবারও ওয়াই, এটা হচ্ছে এক্স, বাট এখানকার পয়েন্ট তাহলে কেমন হবে বলো? এটা হচ্ছে তাহলে এইরকম টাইপের হবে আর কি, এইখানে লাগবে, এই জায়গায় লাগবে। তাহলে এই ক্ষেত্রেও এটাও কিন্তু আমাদের কাছে ওই যে সি, কিন্তু এটা কিন্তু সি, বাট এটা ঢালটা হচ্ছে এম আর কি, বুঝতে পারছি? নেগেটিভ ঢাল হলে এরকম টাইপের হয়, এটা হলে এরকম হয়, এটা হচ্ছে এরকম টাইপের হয়, বুঝতে পারছি তো না? আচ্ছা, তো চলো আমরা একটু মিলাই দেখবো এরকম। তাহলে আমাদের কাছে যদি দেখি পিভি এটা বলছে আর কি, আমাদের কাছে মূল সমীকরণ যেন কোনটা ছিল? মূল সমীকরণ ছিল হচ্ছে এটা ছিল মূল সমীকরণ। তাহলে আমরা এখানে কী করি? ধরো যে পি, আমরা একটা কালারটাকে চেঞ্জ করে নিয়ে লিখি, যেহেতু বেসিক টাইপে লিখতেছে, যে পি ভি সমান ছিল কে, তাহলে আমরা লিখি পি সমান কে ইন্টু 1/ভি, এরকম লিখছে। তাহলে এইটা হলো আমাদের কাছে ওয়াই এক্সিস, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ওয়াই, এটা হলো আমাদের কাছে এক্স এক্সিস, তাহলে এটা হলো আমাদের কাছে এক্স। তাহলে ওয়াই সমান কী হইলো? এম এক্স টাইপের একটা গ্রাফ আসছে। তাহলে ওয়াই সমান যদি এম এক্স টাইপের গ্রাফটা আসে তাহলে ওইটাকে তোমরা কেমন বলবা? তোমরা তাহলে কেমন বলবে একটু বলো। তাহলে ওয়াই সমান যদি এম এক্স টাইপের গ্রাফ আসে তাহলে তোমরা সেটাকে কেমন বলবা বা কী বলবা এটা বলো দেখি। আচ্ছা, তাহলে এদিকে দিলাম পি, এদিকে দিছি আমরা হচ্ছে 1/ভি, এদিকে দিছি হচ্ছে পি, এখানে দিছি হচ্ছে পি, এটা দিছি হচ্ছে 1/ভি। দিলে তাহলে কী হবে গ্রাফটা? তাহলে এটার ক্ষেত্রে গ্রাফটা আসবে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, মূল বিন্দু তো দিছি, কোনো প্রবলেম নাই, কিন্তু ভাইয়া একটা কাজ করছে কি, আবার এইখানে দেখো মূল বিন্দুতে লাগাই দিইনি আর কি। আচ্ছা, মূল বিন্দুতে এখানে লাগাই দেয়নি, কেন লাগাই দেয়নি ভাইয়া জানো? কারো বলতে পারবো কেউ আমরা যে কেন এখান থেকে মূল বিন্দুতে লাগাই দেওয়া হয় নাই? মূল বিন্দুতে কেন লাগাই দেওয়া হয় নাই? এই যে এরকম মূল বিন্দু থেকে আসছে বলে মনে হবে, বাট মূল বিন্দুতে লাগবে না আর কি, মূল বিন্দুতে লাগবে না, মূল বিন্দুতে লাগবে না আর কি, এই জায়গায় মূল বিন্দুতে লাগবে না। কেন? কারণ হলো যদি আমি এই জায়গায় আসি তাহলে 1/ভি এর মান কত হবে? 1/ভি আসলে 1/ভি এর মানটা 0 হবে, তাহলে ভি এর মানটা তখন কি হবে? ইনফিনিটি হবে। এটা কি সম্ভব তো না আর কি, তাই না? আচ্ছা, তো এই জন্য হচ্ছে জিনিসটা লাগতেছে না এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় লেখার সময় আমরা এই জায়গাটুকু খালি রাখতে হবে আর কি, এই জায়গাটা লেখার সময় এই জায়গাটুকু খালি বলতে ডটেড লাইন আকারে দিতে হবে, যে এটা থিওরিটিক্যালি এই জায়গায় আসার কথা আর কি, থিওরিটিক্যালি। ওকে, আচ্ছা, এবার গেল, তো আমরা এটাকে ডটেড লাইন আকারে ছিল, ডটেড লাইন আকারে দিই, সমস্যা তো নেই, গেল। এবার যদি আমরা উপর দিকে, এটা কিন্তু এই মূল বিন্দুতে, এবার যদি আমরা পরেরটাতে যাই, এই গ্রাফগুলোর ক্ষেত্রে পরেরটাতে যাই আর কি, এই গ্রাফগুলোরই পরেরটাতে যাই, সেটাতে কোন দিকে? যদি আমাদেরকে কখনো বলে পিভি ভার্সাস পি এর গ্রাফ অঙ্কন করো, পিভি ভার্সাস পি এর গ্রাফ অঙ্কন করতে বলছে, তাহলে এই গ্রাফ তাহলে কেমন হবে? পিভি ভার্সাস পি এর গ্রাফ তাহলে কেমন হবে? আচ্ছা, এইখানে যদি গ্রাফটা তুমি চিন্তা করে দেখো, তোমাদের কাছে ছিল কেমন? পিভি সমান কে, এরকম টাইপের ছিল। তাহলে পিভিটাই এখন আমাদের ওয়াই এক্সিস, তাহলে এইটা হলো আমাদের কাছে ওয়াই সমান হলো কে, তাহলে ওয়াই সমান কে, এটা আবার কেমন গ্রাফ ভাই? তো বলি নেই একটু আগে, তাই না? আচ্ছা, দেখি একটু তাহলে। আচ্ছা, এখানে আমরা আরও কিছু গ্রাফ লিখতে পারি, ধরো ওয়াই সমান
ওয়াই সমান কে দিছি, তাহলে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এটা কেমন হবে, তাহলে এটা হবে, এটা ওয়াই এক্সিস, এক্স এক্সিস, এক্স অক্ষের সমান্তরাল। আবার যদি এক্স সমান কে হয় তাহলে কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার তাহলে আমরা এখানে আবারও ফিরবো, ফিরে এই গ্রাফটা কেমন হবে, এই গ্রাফটাই পরীক্ষায় আসে, এই গ্রাফটাই সাধারণত পরীক্ষায় থাকে, এই গ্রাফটাই সাধারণত পরীক্ষায় থাকে। আচ্ছা তাহলে এই গ্রাফটা তাহলে কেমন হলো গ্রাফটা বলো তো? এই গ্রাফটা তাহলে হবে হচ্ছে এই বরাবর হবে, কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তো ওয়াই অক্ষের সমান্তরাল মানে এই যে এইভাবে একটা লাইন দিলাম আর কি, এইটা। তাহলে এই ওয়াই এক্সিস আমাদের কাছে কি ছিল, ওয়াই এক্সিস ছিল হচ্ছে পিভি, এদিকে ছিল হচ্ছে আমাদের কাছে পি। তো এই গ্রাফটাই আমাদের কাছে মূলত কাজে লাগে আর কি, বুঝতে পারছি তো? আচ্ছা এই রেখাটা একটু মনে হয় বাঁকা হয়ে গেছে, একটু আমাদেরকে কি করতে হবে, এটাকে একটু সোজা করে দিতে হবে। ওকে, সমস্যা নেই, ক্লিয়ার হয়েছে না এবার আমরা? ওকে, এবার আমাদের কাছে গ্যাসের সূত্রের মধ্যে একটা সূত্র মাত্র পড়ছি, কোনটা পড়ছি আমরা, এই যে বয়েলের থেকে দেখছি আর কি। এবার আমরা চার্লসেরটা দেখি, আমরা হচ্ছে কার জন্য দেখবো, গেলুসকেরটা দেখবো আর কি। চলো ওটা দেখে আসি, দেখতে তো আর দোষ নেই, তাই না? আচ্ছা এখন আমরা যদি এই জায়গাটায় একটু খেয়াল করি, কার জন্য জানো, চার্লসের জন্য। ভি সমানুপাতিক টি ছিল আর কি, এটা কার জন্য ছিল, এটা ছিল চার্লসের ক্ষেত্রে। তাহলে সেখান থেকে কী লেখা যায়, ভি সমান কে টি লেখা যায়। তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে ভি ভার্সাস টি এর গ্রাফ অঙ্কন করো, তাহলে তখন তুমি কী করবা, যখন তুমি কী করবা, তাহলে তুমি এখন তখন খুবই একটা সিম্পল কাজ করবা যে ভাইয়া এটা হচ্ছে আমাদের কাছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের কাছে এক্স এক্সিস, তাহলে এটা হচ্ছে আমার কাছে এম, তাহলে ওয়াই এম এক্স, ওয়াই সমান এম এক্স, হচ্ছে ওয়াই এম এক্স এরকম ধরছি আর কি। তাহলে কেমন হবে, মূলবিন্দুকে আমি সরলরেখা হবে আর কি। তাহলে এই জায়গাটায় আমি যে হাত দিয়েই ড্র করি আপাতত, বারবার এটা নিতে গেলে টাইম একটু লাগতেছে, সো এই জায়গায় যদি হাত দিয়ে ড্র করে দিই তাহলে জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা তাহলে এই জায়গায় তাহলে কেমন হবে, এদিকে দিছে ভি, এদিকে তাহলে দিছে টি, তাহলে মূলবিন্দুকে আমি সরলরেখা, এখানে কিন্তু লাগবে, মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা গেল এটা পার্ট। যদি আমরা আবার এরকম না বলে তোমাকে আবার এরকম বলতাম, কি বলতাম বলো তো, যদি আমরা এরকম না বলে এটা বলতাম যে তুমি হচ্ছে ভি ভার্সাস টি ডিগ্রি সেলসিয়াসের কাজগুলো করো, ডিগ্রি সেলসিয়াস মানে, তাহলে এই জায়গায় তো বলে দেওয়া লাগতো মনে হয় এখন যে ভাইয়া এটা কিন্তু তাহলে ডিগ্রি সেলসিয়াস ছিল না, এটা তাহলে কী ছিল, এটা হলো তাহলে কে ছিল, এটা তাহলে কী ছিল, এটা ছিল হচ্ছে কে মানে হচ্ছে কি, কেলভিন স্কেলে তাপমাত্রা ছিল। তোমাদের যারা ইউনিট পরিবর্তন নিয়ে ঝামেলা হয় তো সমস্যা নাই ভাইয়া, ওইটা নিয়েও কাজ করতেছি একটু পরে, আস্তে আস্তে এই ভিডিওটাতে আমরা হচ্ছে রিল্যাক্সে আগাবো আর কি। এরকম যদি এটাতে আমরা কাজ করতে আসি তখন তাহলে কী হলো, আমাদের মূল সমীকরণের মধ্যে কিন্তু কি নাই, আমাদের কিন্তু ডিগ্রি সেলসিয়াসটা নাই ওই জায়গাটায়, খেয়াল করছো? তাহলে যে ভি সমানুপাতিক টিটা ছিল এখানে, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এইটাকে চেঞ্জ করায় নিয়ে আসতে হবে এই জায়গাটায়। মূল জিনিসটা আসলে এইটাতে না, এদের আরেকটু আগে ফিরে দেখা, সেটা কি জানো, সেটা হচ্ছে এই সমীকরণ ছিল আসলে এরকম, তুমি যদি ভি থিটা মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনোটা আয়তন মাপতা, তাহলে সেটা কি হইতো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে যে আয়তন হইতো, যে আয়তন হইতো মানে ভি নট, এরকম আদি অবস্থার আয়তন, এর সাথে ভি নট ডিভাইড বাই 273 ইন্টু থিটা ডিগ্রি সেলসিয়াস, এইরকম হইতো আর কি। থিটা ধরছি আপাতত, টি ধরি নেই, ধরো সমস্যা নেই, একই জিনিস কথা। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কোনো তাপমাত্রা তুমি যদি পরিবর্তন করো, থিটা যদি পরিবর্তন করো, তখন এই যে এই 1/273 অংশের মতো করে পরিবর্তন হয় আর কি, এত টাইপের আদি আয়তনের সাথে গুণ করে পরিবর্তন হয়, লিখলাম। তাহলে এখন তুমি কথার মধ্যে আসো, এই জায়গায় তাহলে আমরা কী কী পাইতেছি, এই জায়গাটা একটু চিন্তা করে দেখো, ভি আর টি, আমরা এই থিটাটাকে ধরো টি ধরে নিচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে, এটা হলো আমাদের কাছে ওয়াই এক্সিস, ঠিক আছে? আর এই যে থিটা ডিগ্রি সেলসিয়াস যেটাকে আমরা টি ধরছি, এটা আমাদের কাছে কি তাহলে এক্স এক্সিস না সরি, এটা হচ্ছে ওয়াই, এটা আমার কাছে কি এক্স, এটা হচ্ছে এক্সিস বরাবর থাকলো। তাহলে এক্সের সাথে যা থাকে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা হচ্ছে কি বলি জানো, এটাকে আমরা ঢাল বলি আর কি, আর এইটা তাহলে আমাদের কাছে কি সি, তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি এর গ্রাফ, তাহলে চলো আমরা তাহলে এটা গ্রাফটা একটু অঙ্কন করে ফেলি, আচ্ছা তাহলে এটার গ্রাফ যদি আমরা অঙ্কন করি, এরকম টাইপের হবে কিনা, এদিকে হচ্ছে ভি, এদিকে হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস বা থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছে, তাহলে ওয়াই সমান এম এক্সের গ্রাফ কেমন হয় এরকম, ভাই কিন্তু একটু আগে দেখাইছিলাম। কিন্তু এই জায়গাটায় আমরা কি করতে পারি, থিটার মানটা আবার নেগেটিভও বসাইতে পারবো। যদি আমরা থিটার মানটা নেগেটিভ বসাই তাহলে কি হয়, একটা সময় পরে গিয়ে এইটা গিয়ে কি হতে পারে, এইটা পিছনে কোনো একটা অংশে গিয়ে সেট করবে আর কি, এটা পেছনে কোনো একটা অংশে গিয়ে সেট করবে, এই যে এই বরাবর সেট করতে হবে। তাহলে যদি এই বরাবর সেট করে তাহলে আমরা
এই লাইনটাকে একটু এদিকে টেনে নিছি। তো এই যে এই জায়গাটায় আসছে না, তাহলে এই জায়গায় গিয়ে ভলিউমের মান কত? এই জায়গায় গিয়ে ভলিউম হচ্ছে 0। আবার এই জায়গায় গিয়ে টি ডিগ্রি সেলসিয়াসের মান কত? এটার মান হচ্ছে -273 আসবে, তাই না? এরকম। তাহলে যে তাপমাত্রায় গিয়ে কোনো একটা গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0 হয়, তখন ওই তাপমাত্রাটার নাম আছে, ওই তাপমাত্রাটার নাম আছে এক্স্যাক্টলি তুমি যা বলতেছো ওইটাই, তুমি যা বলতেছো ওইটাই। এই তাপমাত্রার নাম কি? এটাকে বলে হচ্ছে পরম পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0 হয় আর কি, ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রা সেটা কত? টি ডিগ্রি সেলসিয়াস মানে কি বলতে পারি? -273 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এটাকে যদি আমরা কেলভিনে যদি কনভার্ট করি তখন সেটা কত হয়? 0 কেলভিন আর কি। তাহলে এই যে এইটা, এই যে এইটাই কিন্তু আমাদের কাছে সেই 0 কেলভিন। এটা কিন্তু 0 কেলভিনের কথা বলতেছে। ওকে, ওকে না, 0 কেলভিন। 0 কেলভিনটা হচ্ছে আমাদের কাছে পরম শূন্য তাপমাত্রা আর কি। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, তাহলে এই যে এইটুকুর মান তাহলে কত আমাদের কাছে? এটুকুর মান হচ্ছে সি। সি মানে কত? এটুকুর মান হচ্ছে আমাদের কাছে হচ্ছে ভি নট। এটুকুর মান হচ্ছে ওই যে ভি নটটা আর কি। তাহলে এটা গেল আমরা কার সূত্র পড়ছি আমাকে একটু বলো তো। আমরা এতক্ষণ থেকে কার সূত্র পড়ছি? আমরা এতক্ষণ থেকে চার্লসের সূত্রটা পড়ছি আর কি। তার ক্ষেত্রে গ্রাফগুলো দেখে নিয়েছি। দুইটা গ্রাফ আমাদের কাছে আসতে পারে, এমসিকিউতে গ্রাফগুলো হয়, তো এটা পড়লে মোটামুটি কাভার হয়ে যাবে আর কি এখান থেকে। এখন এটা তো পড়ছি আমরা কার জন্য? তোমরা একটু বলো আমাকে। এটা আমরা পড়ছি কার জন্য? এটা আমরা পড়ছি হইলো, এটা আমরা পড়ছি চার্লসের জন্য। যদি আমরা গেলুসাকের ক্ষেত্রে চিন্তা করতে চাই, তাও কি আমরা চিন্তা করতে পারবো? তাহলে পারবো। দেখি, তাহলে ধরো পি সমানুপাতিক তোমারে বলছে টি, এইটা। তাহলে এই সূত্রটারও তো একটা তাহলে ফ্ল্যাশব্যাক আছে, মানে পেছন থেকে আসছে কোনো একটা অংশে। তো সেটা কত? ধরো পি ডিগ্রি সেলসিয়াস দিলাম, ঠিক আছে? এবার তোমাদের মন খুশি করতেছে, থিটা না দিয়ে এটা দিছে। তাহলে এটা সমান তাহলে কি হইলো? পি নট প্লাস পি নট ডিভাইডেড বাই 273, এর সাথে কি গেল? টি ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ওর আগের ফর্মুলাটা যেখান থেকে সে আসছে। তাহলে এটার জন্য তাহলে এরকম দুটো গ্রাফ থাকবে। সেখান থেকে কি লেখা যায়? সেখান থেকে লিখতে পারি পি সমান কে টি লেখা যায়। তাহলে আমাদের যদি গ্রাফ অঙ্কন যদি করতে বলে, যদি আমাদের গ্রাফ অঙ্কন করতে বলে, এদিকে দিল পি, এদিকে দিচ্ছে টি, তাহলে গ্রাফ কেমন হবে? মূলবিন্দুকে আমি সরল রেখা হবে আর কি। তার মানে ব্যাপারগুলো তো ক্লিয়ার, গ্রাফ রিলেটেড ব্যাপারগুলো তো ক্লিয়ার হয়ে গেছে ভাই। একদম বেসিক থেকে শুরু করে আস্তে 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 বোঝানোর চেষ্টা করতেছি, কারণ অনেকে আছে তার হয়তো বা একটু প্রবলেম আছে। আমি আসলে বলবো না যে পড়ছি না বা পড়ি নাই, এরকম বলবো না আর কি, তাই না? তো আসলে মানুষ তো কখনো ইচ্ছা করে পড়াশোনা বাদ দেয় না, ব্যাপারটা আসলে এমনটা তো না আর কি। অবশ্যই কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল। যে ধরো যে রিলস দেখছে, তো সেও কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল আর কি। ব্যস্ত থেকেই তো আসলে সে পড়াশোনাটা বাদ দিচ্ছে। বাট কোনো সমস্যা নাই, বা পড়াশোনা দিয়ে তার মনোযোগটা ছিল না। তো সবার জন্য এটার জন্য কাজ করে আর কি। এরকম একদমই যারা খুবই প্রো লেভেলে আসো তাদের জন্য কাজ করবে, যারা হচ্ছে যে একদম বেসিক লেভেল থেকে শুরু করতেছে তাদের জন্য কাজ করবে আর কি। তাহলে চলো সামনের দিকে মুভ করি। এবার আমরা তো সূত্রগুলো এখানে দেখছি, তো সূত্রগুলো দেখার পরে আমাদের হচ্ছে ম্যাথ করতে যাওয়ার আগে আমাদের মনে হয় একটা কাজ করা দরকার, যেটা বললাম না, ইউনিট নিয়ে কাজ করা দরকার। আমাদের একটা ইউনিট কনভার্সন নিয়ে কাজ করা দরকার। যে ইউনিট নিয়ে ঝামেলা লাগে, একটা ইউনিটগুলো নিয়ে ঝামেলা, ইউনিট হচ্ছে এককগুলো নিয়ে একটা ঝামেলা লাগে। তো সেই ঝামেলাগুলো আসলে কি হইতে পারে? সেই ঝামেলাগুলো কি হতে পারে? সেটা হলো যে আমাদের কাছে হচ্ছে কার কার ঝামেলা আছে, যে পি আছে, আমাদের কাছে ধরো যে ভি আছে, আমাদের কাছে ধরো যে সরি পি এর পর ধরো যে টি নিলাম, এদিকে ধরো যে ভি দিলাম আর কি, তিনটা দিলাম, সমস্যা নেই। তো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি এই চাপের ক্ষেত্রে কী কী ঝামেলাগুলো আছে। চাপের ক্ষেত্রে নর্মালি কি হয়, 1 ATM থাকে। ধরো যে ATM থেকে আমাদেরকে কনভার্ট করতে বলে। 1 ATM সমান কত? 101,325 প্যাসকেল। প্যাসকেল মানে কি? ওই প্যাসকেল মানেই আবার হচ্ছে তোমাদের কাছে নিউটন পার মিটার স্কোয়ার, একই জিনিস তাই না? আচ্ছা, এটা মানে আবার কি? এটা মানে তুমি কি লিখতে পারবা? তুমি এটা মানেই হচ্ছে 1 ATM সমান 1 বার লিখছো, সমস্যা নেই, 1 বার। এটা সমান কি লিখছো তুমি? হচ্ছে 760 টর, 760 টর, তাহলে টর ইউনিট লিখছে কি, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি এই 1 ATM সমান কত? 760 মিলিমিটার পারদচাপ। এটাই সমান কত আবার? 76 সেন্টিমিটার পারদচাপ। এখান থেকে ধরো যে 0.76 মিলিমিটার পারদচাপ, অত দূর যাওয়া লাগবে না আর কি, এতটুকু পড়লেই মোটা দাগে এনাফ, লাগবে না আর ওদিকে যাওয়া। আচ্ছা, এবার আসি
টি এর কনভার্সনগুলো, আমার মনে হয় এইটা সবাই খুশি হবে আর কি টি এর কনভার্সনগুলোর জন্য। টিটা সাধারণত আমাদের লাগবে হচ্ছে কেলভিন স্কেলে লাগবে। আমাদের এই চ্যাপ্টারে যত জায়গায় আমরা টি পাবো, তো সব জায়গায় আমাদেরকে ক্যাপিটাল টি পাবো। ক্যাপিটাল টি এর জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে ওই জায়গার জন্য কেলভিন স্কেলে নিতে হবে, পরম তাপমাত্রা বলে। আচ্ছা, বাট নর্মালি টি এর ক্ষেত্রে আমরা কী করতে পারি, ধরো সেলসিয়াসে সি ডিভাইডেড বাই হচ্ছে 5, যেটা একদম ছোট্টবেলায় পড়ে আসছিলাম, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে 9 সমান কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এই ফর্মুলা দিয়ে তো আমাদের একটা চেঞ্জ করতে পারি, এটা একটা ব্যাপার একটা। এর বাইরে আমরা এই টি এর চেঞ্জটা আরেকটা জায়গায় কী করি নর্মালি জানো, যদি আমাদেরকে কোথাও কেউ বলে যে তুমি কেলভিন স্কেলে তাপমাত্রা বের করো, তাহলে এই যে এখানে এটাই করি আমরা আর কি, তাই না? যে কেলভিনের কে সমান হলো কি এর সাথে সি, মানে সি এর সাথে 273 যোগ করলে যা হয় আর কি। তাহলে এরকম, তাহলে প্রথমে কেলভিনের সাথে এটা, তো মেনলি আমাদের কাছে এইটা ইউজ হয় আর কি, মেনলি আমাদের কাছে এটা ইউজ হয় যে কেলভিন স্কেলের টেম্পারেচার সমান কেমন, সেলসিয়াসের সাথে 273 যোগ করলে যা হয় আর কি। এটা এই দুটো কাজ করলে হবে, সমস্যা নেই। এবার যাচ্ছি হচ্ছে ভলিউমের ক্ষেত্রে কি কি চেঞ্জ হয় বা না হয়। ভলিউমের ক্ষেত্রে সো ভলিউমের ক্ষেত্রে কি হয়, ভলিউমের ক্ষেত্রে কি হয় একটু বলো তুমি নিজে। ভলিউমের ক্ষেত্রে কি হয়, ভলিউমের ক্ষেত্রে ব্যাপারটা কোথায়, আমাদের নর্মালি লাগে হচ্ছে মিলিলিটার। তো মিলিলিটার তো দেখলাম 1000 মিলিলিটার সমান কত জানো, 1 লিটার। এটা তো আমরা সবাই জানি। ওই 1 লিটার সমান আবার কি হয়, 1 ডিএম কিউব হয়, 1 ডিএম কিউব হয় আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। এবার যদি তুমি এখান থেকে লেখো এই ডিএম কিউবের বাইরে আবার মিটার কিউবে যায় না, এই 1 লিটার থেকে 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার -3 এত হচ্ছে মিটার কিউবে যায়, এটা হচ্ছে মিটার কিউবে যায়, এরকম তুমি লিখতে পারো। আর মিটার কিউব থেকে তুমি আবার মিলিলিটার যেতে পারো, মিলিলিটার থেকে সেন্টিমিটার কিউব যেতে পারো। আচ্ছা বলে রাখি একটা তোমাকে একটা কথা, যে মিলিলিটার যেটা ওটাই সিসি, ওটাই আবার সেন্টিমিটার কিউব। সো সব কিছু কি আলাদা, সব কিছু কি আলাদা না, সব কিছু আলাদা না, এটা হচ্ছে এটা সেম কথাবার্তা আর কি, এটা আলাদা না, এটা হচ্ছে আমাদের কাছে সেম কথাবার্তা, এটা হচ্ছে আমাদের কাছে সেম কথাবার্তা আর কি, কোনো ঝামেলা তো নাই। আচ্ছা তাহলে আমরা কি কি পড়লাম, ইউনিট চেঞ্জের একটা ব্যাপার স্যাপার আমরা পড়ে ফেলছি আর কি। আমাদের কাছে আরও কি কোনো ইউনিট লাগবে আপাতত, আমার কাছে মনে হয় না আবার কোনো লাগবে। সো তুমি আসলে এতটুকু দেখে রাখতে পারো। তবে যেহেতু এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা হচ্ছে যে কিছু পিপিএম রিলেটেড কথাবার্তা পড়বো, তাহলে একটু পিপিএমটা লিখে রাখতে পারলে ভালো। এই পিপিএম মানে কি, পার্টস পার মিলিয়ন, এটা আবার কি জিনিস, মিলিগ্রাম পার লিটার, এটা মাথায় রাখো একটা আর কি, পার্টস পার মিলিগ্রাম, মিলিগ্রাম পার লিটার। তাহলে আমার মনে হয় সব কিছু এখান থেকে হয়ে যাবে, আর কিছু লাগবে না, আমরা শেষ। এবার আমরা যাচ্ছি হচ্ছে ম্যাথ করতে আর কি, এবার যাচ্ছি হচ্ছে আমরা ম্যাথ করতে। আচ্ছা আমরা তো বলছিলাম কি কথা, আগে হচ্ছে থিওরিটিক্যালি একটু পড়বো কতটুকু লাগবে, কী কী লাগবে, তারপরে আমরা গিয়ে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করার সময় ক্যাটাগরি টাইপের কোশ্চেনগুলো একটু বুঝবো, যে ওই ফর্মুলাগুলো থেকে কেমন প্রশ্নগুলো হয় এটা দেখলাম। এরপর হচ্ছে আমরা কী করবো, সিকিউ সলভ করবো আর কি, সিকিউ সলভ করবো, এমসিকিউ সলভ করবো, একটা একটা করে টপিক। এখন কিন্তু আমরা আমাদের সেই প্রথম টপিকটাতেই আছি, আমরা কিন্তু 6টা টপিক পড়ার কথা। আজকে ধৈর্য হারানো যাবে না, আমরা একদম শেষ পর্যন্ত আস্তে আস্তে যাবো আর কি। আচ্ছা এখানে যদি আমরা প্র্যাকটিস করতে যাই, যারা যারা অ্যান্সার মিলাতে পারছো খুবই ভালো কথা, একটা না মিলাতে পারলে কোনো সমস্যা নাই। যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত আয়তনের কোনো পাত্রে রক্ষিত একটা আদর্শ গ্যাসের উপর প্রযুক্ত চাপ এত থেকে বৃদ্ধি করে এত চাপে প্রয়োগ করা হইলো, তখন গ্যাসটির আয়তন কত হবে আগে। তাহলে এইটা যেটা আমাদের কাছে আছে আমরা যদি একটু লিখি এক এক করে, তো V1 ধরে নিলাম, V1 সেটা কত, 0.312 এত লিটার। তারপরে কত আছে, তাহলে আমাদের কাছে আছে P1 কত, 800 কিলো প্যাসকেল, এটা হচ্ছে P1। আমাদের কাছে V2 কত, V2 তো বের করতে বলছে আমাদের কাছে, V2 বের করতে বলছে, P2 দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে কত হলো, 984 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল ব্যাপারটা কিন্তু আলাদা না, ওই যে প্যাসকেলটাকে যা আমরা লিখছিলাম না, ওটাকে তুমি 1000 দিয়ে ভাগ দিলে কিলো প্যাসকেল চলে আসছে, সমস্যা নেই। তাহলে আমরা এটার অ্যান্সার কি করলাম, আমরা জানি অ্যাকর্ডিং টু বয়েলস ল, আমরা জানি হচ্ছে এরকম P1 V1 P2 V2, P1 V1 সমান P2 V2, এটা আমরা জানি। তো সেখান থেকে আমরা কি বের করতে বলছে, V2। তাহলে V2 কীভাবে বের করবা, V2 বের করবা হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই P2। আচ্ছা তো এখানে আমরা কি করতে পারি, P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 800, আর V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 0.312, P2 এর মান কত, P2 এর মান হচ্ছে 984। এইখান থেকে হিসাব নিকাশ করলে যা আসবে তাই অ্যান্সার আর কি। তো চলো একটু আমরা দেখি কী কী হিসাব নিকাশ করে কী কী আসে, তোমরাও একটু মিলাই দেখলা, ঠিক আছে।
ভাইয়ের ক্যালকুলেটর চাপতে গিয়ে দু একটা জায়গায় ঝামেলা হইতেই পারে, তো এই জন্য হচ্ছে যে আমি আবার ক্যালকুলেটর একটু কাঁচা, ঠিক আছে, তোমাদের মতো অনেক পাকা মানুষ না ক্যালকুলেটারে এরকম। তাহলে পয়েন্ট 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 253 এত হচ্ছে আমাদের কাছে কি থাকতেছে, এত লিটার থাকতেছে আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে সেই আনসার, এটাই হচ্ছে আমাদের কাছে সেই আনসার। এই শেষে তোমার নিজের যে সিগনেচারটা আছে অ্যান্সারভাবে তুমি দাও, এটা আবার দিতে ভুলো না আর কি কেউ, বুঝতে পারছো তো? ওকে, সো আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে এখন গ্যাসের আয়তন কত হয়েছে। তাহলে আমরা কি করছি, ওখান থেকে যদি আমরা চাপ বাড়াইছি, তো চাপ বাড়াইলে আয়তন কমার কথা, এই যে চাপ বাড়াইছে যখন, এই যে আয়তন দেখো যে কমে গেছে আর কি, অ্যান্সার তাহলে ক্লিয়ার গেল। এর পরের পার্টে চলো একটু যাই, পরেরটাতে প্র্যাকটিস আমরা করছি 2 নম্বর প্র্যাকটিসটার মধ্যে আসছি। কি করা যায় এটাতে আমরা 2 নম্বর প্র্যাকটিসটার মধ্যে, প্র্যাকটিস নাম্বার 2, আগেরটাকে আমরা দিয়ে আসি 1 নম্বর প্র্যাকটিস, সুবিধা হবে কাউন্ট করতে। এই যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক টুকরো কাঁচসহ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে 350 মিলিলিটার আয়তনে একটি পাত্রে রাখা হলো। যদি গ্যাসটির তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করা হয় তবে গ্যাসটির আয়তন কত হবে আর কি, তাই না? আর কাঁচ টুকরোরও আমাদের কাছে আয়তন বলে দিচ্ছে আর কি। আচ্ছা, কোনো সমস্যা নাই। এবার তাহলে চলো দেখি, প্রথম ক্ষেত্রে আমাদের কাছে T1 এর মান কত। T1 এর মান দিয়ে দিচ্ছে হচ্ছে 350 না, তোমাকে বললে বুঝতেছি না। তাহলে এবার চলো যাই প্র্যাকটিস 2। প্র্যাকটিস 2তে এসে কি হইতেছে, চলো একটা ম্যাথ দেখি। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক টুকরা কাঁচসহ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে একটি 350 মিলিলিটার আয়তনের পাত্রে রাখা হলো। যদি গ্যাসটির তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করা হয় তবে গ্যাসটির আয়তন কত হবে আর কি। এখানে ছোট্ট একটু ঝামেলা আছে, তো চলো আমরা জিনিসটাকে একটু বুঝে বুঝে তারপর করা লাগবে, না বুঝে আসলে ম্যাথ করতে যাওয়াটা একটু ঝামেলা। তো আমাদের কাছে যদি আমরা লিখি প্রথম ক্ষেত্রে T1 কত, T1 হচ্ছে আমাদের কাছে এই 35, এত হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ছিল, এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের করা লাগবে হচ্ছে 273 যোগ করছে আর কি। 273 যোগ করে এখানে একটা তাপমাত্রা আসবে। তাপমাত্রাটা কত আসে সেটা একটু আমরা দেখি। আমরা যদি তাপমাত্রা একটু দেখি, 35 এর সাথে 273 ধরো যোগ করছি, তাহলে কত আসলো আমাদের কাছে, 308 কেলভিন, 308 কেলভিন। আচ্ছা, এখন পরবর্তীতে কি হয়েছে, এখানকার জন্য V1 এর মান কত, V1 এর মানটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো সেটা কত, টোটালটার আয়তন কত, টোটাল আয়তন হচ্ছে 350, তাই না? আচ্ছা, টোটাল তার মধ্যে কি আছে, আবার একটা কাঁচ টুকরো আছে একটা আর কি, তো কাঁচ টুকরোটা বাদ দিতে হয়। তো কাঁচ টুকরো আয়তন যদি আমরা এক্স ধরে নিই, বা এখানে যেহেতু বলে দিয়েছে মানটা 10, তাহলে কাঁচ টুকরোর মানটাকে বাদ দিয়ে আমরা মান নিলাম, তাহলে কত, 350 থেকে 10 বাদ দিলে 340, তাই না? তাহলে 340 মিলিলিটার আসতেছে আর কি। ওকে, এটা হলো V1। এবার লাগতেছে হচ্ছে কি P1 এর মান কত, P1 এর মান কত। P1 এর মান যেহেতু বলে দেওয়া নাই, তাহলে ধরে নিলাম এটা P1 এর মান হচ্ছে P গেল। এবার আমরা তাহলে নিব হচ্ছে পরের পার্টের দিকে যাব, পরের পার্টের দিকে আমরা নিব। আমাদের কাছে কি বলছে, T1 এর মান তো পাইছিলাম, T2 বলছে। T2 কি বলছে, তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে। তাপমাত্রা দ্বিগুণ তুমি আসলে কোনটারে করবা, মাথায় রাখতে হবে একটা জিনিস, তুমি তো এটাকে ক্যালভিনে বের করেছো, এটাকে দ্বিগুণ করবা নাকি তুমি প্রথমটাকে দ্বিগুণ করবা, তুমি প্রথমটাকে দ্বিগুণ করবা। এইটাকে, এটা কত, 35কে যদি তুমি দ্বিগুণ করো তাহলে কত হয়, 70 হয়। তাহলে তোমার কাছে এটা হচ্ছে 70, তাহলে 70-এর সাথে তুমি এবার 273টাকে যোগ করবা। তাহলে যোগ করে তাহলে কত আসতেছে, এবার দেখো তো কত, এবার তাহলে দেখো তো কত আসে, 70 প্লাস 273 মানে 343, তার মানে 343 এত হচ্ছে আমাদের কাছে কি কেলভিন আসতেছে আর কি। ওকে, আচ্ছা, এটা পাইছে। এবার লাগবে হচ্ছে আমাদের যাবো কোথায়, চাপের মধ্যে। তাহলে চাপ কত, চাপ হচ্ছে আমাদের কাছে P2 সমান হচ্ছে টুয়াইস P। এখানে তো কিছু বলে দেওয়া নাই, তো নিলাম টুয়াইস P দিচ্ছি আর কি। এরপরে কাহিনীটা কি, এমন হচ্ছে V2, তাহলে V2 সমান আমাদের কাছে কত, V2 হচ্ছে গ্যাসটির আয়তন কত হবে। আবার V2 আয়তনটাকে ধরলাম আমরা V, তার থেকে আবার ওই 10 বাদ দিতে হবে। 10 কেন বাদ দিতে হবে, ওই যে ওইখানেও তো গ্যাস ইয়াতে আমরা বের করি নেই, সলিডটা তো আমরা বের করে নিই নি, সো এই পরিমাণ মিলিলিটার আর কি। এবার চলো তাহলে আমরা আমাদের ফর্মুলার মধ্যে বসাই, P1 V1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 ডিভাইডেড বাই T2। এখান থেকে আমাদের কাছে এবার আসবে কাহিনীটা। এবার আমাদের কাছে কী বের করতে হবে জানো, V2 বের করতে হবে আর কি। আমরা V2টাকে এক পাশে নিয়ে আসি, নিয়ে আসলে তাহলে কি হয়, P1 V1 ডিভাইডেড বাই T1 ইন্টু T2 ডিভাইডেড বাই
P2, T2 ডিভাইডেড বাই P2 এরকম মান বসাও। এবার P1 এর মান যদি P বসাও, P1 এর মান যদি P বসাও, V1 এর মান বসাও 340, T1 এর মান বসাও, T2 এর মান বসাও, T2 এর মান বসাবো হচ্ছে 343 ডিভাইডেড বাই T1 এর মান কত বসাবা 308 বসাবা। P2 এর মান কত বসাবা, P2 এর মান হচ্ছে টোয়াইস P বসাবা আর কি, টোয়াইস P বসাবা। এবার তুমি হচ্ছে কাইন্ডলি এটাকে ক্যালকুলেট করো, কি কাইটা দিবা তার মধ্যে আগে বলো। আগে কেটে দিবা হচ্ছে P আর P কেটে দিলে আর কি। তাহলে তোমার কাছে এখানে যদি কেটে টুটে যদি দাও তখন তোমার কাছে আলটিমেটলি কি থাকবে জানো, V2 মানে কি ধরছিলা, V - 10 ধরছিলা, এই মান আসবে। তারপরে তুমি তার সাথে 10 যোগ করে দিবা আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম হবে আর কি। চলো একটু দেখি, 340 ইন্টু 343 ডিভাইডেড বাই 308 নিশো 308, তাই না? ওকে, কি বলতেছিলাম যেন, 340 ইন্টু 343 ডিভাইডেড বাই 308 ইন্টু কিন্তু 2 আছে এখানে, 2 ভুলে যাওয়া যাবে না নিচে। তাহলে কত আসলো আমাদের কাছে 189.31 এরকম আসছে। প্র্যাকটিস নাম্বার 3তে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি কার্বন ডাইঅক্সাইড আছে? আচ্ছা, আমাদের কাছে সব কিছু আছে, সমস্যা নেই। কতটি বলছে না, কয়টি আছে না, তো কয়টি মানে কি আসলে আমাদের তো বের করা লাগবে কি, n সমান আমরা কি জানি n/na, এই ফর্মুলা ইউজ করলেই তো হইল, তাই না? তাহলে আমাদের এখান থেকে কী করা লাগবে, n সমান n ইন্টু na, এটা কি, n হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বারটা, n সমান কি, n হচ্ছে W/m, আর na তো আমরা মুখস্থ মানটা জানি। তাহলে ডাব্লুর মানটা কত, ডাব্লুর মানটা হচ্ছে আবার 10, m এর মানটা কত, m এর মানটা হচ্ছে 44, এটার মান কত 6.02 ইন্টু 10⁻23। এবার তুমি হিসাব নিকাশ করে দেখো অ্যান্সার কত আসে। ডিভাইডেড বাই 44, তাহলে কত আসছে 1.36 ইন্টু 10⁻23 এত টি কার্বন ডাইঅক্সাইড, এতটি কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, আর এখানে থাকতেছে তোমার সিগনেচার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার তো? ওকে, এবার যাই হচ্ছে পরের পার্টে, প্র্যাকটিস নাম্বার 4। প্র্যাকটিস নাম্বার 4-এ প্রত্যেকটা কিন্তু একটু ডিফারেন্ট ম্যাথ, জাস্ট ম্যাথগুলো একটু প্র্যাকটিস করা, দেন আমরা সিকিউ সলভ করবো, কোনো প্যারা নেই। আচ্ছা, কি বলতেছে এখনও, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত এটিএম চাপে এত আয়তনের কোনো গ্যাসের ভর এত হলে আণবিক ভর কত আর কি। আচ্ছা, কোনো সমস্যা নেই আমাদের কাছে। তাহলে টি এর মান কত, টি এর মান 25-এর সাথে আমাদের কাছে 273 যোগ করা লাগবে, করলে কত হইল 298 কেলভিন হয় আর কি। আমাদের কাছে পি এর মান অলরেডি বলে দেওয়া আছে 0.987 এত এটিএম। আমাদের কাছে ভি এর মান বলে দেওয়া আছে 500 মিলিলিটার, সো এটাকে একটু কনভার্ট করে নাও লিটারে, 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 0.5 লিটার। এখন ভর মানে হচ্ছে ডাব্লিউ এর মান কত 1.29 এত গ্রাম, বের করতে বলছে তার আণবিক ভর কত, এটা হচ্ছে ফর্মুলা আর কি, মানে এর তথ্য। ফর্মুলা দিয়ে কোনটাতে যাব, ওই যে পিভি সমান এনআরটি, তাহলে পিভি সমান W/m আর টি। আমি আর এর ইউনিট তোমারে পড়াই নেই এখনও, যদি আজকের লেকচারে, বাট তুমি জানো আগের থেকে, তবে সমস্যা নাই, ওটাও পড়াবো, বাট একটু সময় দিতে হবে আজকে। যে W/T ডিভাইডেড বাই PV, ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান হচ্ছে 1.29, আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.314, দিলে তো বসায় লাভ নেই এই জায়গাটায়, কেন? আচ্ছা, আগে একটু বলে রাখি আর কি। আর এর মান হলো দুইটা লিখতেছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আরেকটা মান কি লিখতে চাচ্ছি 8.314, এটাতে কি লিখতে হবে আমাদের জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, যখন তুমি দেখতেছো আয়তনটাকে কি দেওয়া আছে লিটার আর এটিএমে দেওয়া আছে, তখন তুমি তাহলে কি করবা, তখন তুমি ভাইয়া অনুগ্রহপূর্বক এই আর এর এই মানে ভ্যালুটা বসাবো আর কি। তো আমাদের কাছে কি কি দেওয়া আছে, আমাদের কাছে দেখতেছে এখানে এটিএম দেওয়া আছে, লিটার দেওয়া আছে, তাহলে এটাই বসাবো আর কি। 0.0821 লিখছি। টি এর মান কত লিখছো 298,
লেখা শেষ। নিচে আসতেছে কি, নিচে আসতেছে হচ্ছে পিভি এর মান। পি এর মান কত? পি এর মান হচ্ছে 0.0009 না 0.9987। ভি এর মানটা কত? ভি এর মান হচ্ছে 0.5। ঠিক আছে, আচ্ছা। তো সবগুলো মান যদি ঠিকঠাক বসাই থাকি, এখন আমরা সবগুলো মান আমরা ঠিকঠাক বসাইছি কিনা, 1.29 বসাইছি, ওটা বসাইছি, এটা সব বসাইছি। এবার তাহলে আমরা এম এর মানটা আমাদের কাছে বের হবে আর কি। এখন আমাদের কাছে এম এর মানটা বের হবে। এম এর মানটা কত বের হবে? এম এর মানটা কত বের হবে? 1.29 ইন্টু 0.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই 0.987 ইন্টু 0.5 ইন্টু 0.5 দিছি, তাহলে 63.95 আসছে। 63.95 এত গ্রাম আসছে। এত গ্রাম পার মোল যদিও, তাই না? কারণ আণবিক ভর তো আমরা হিসাব করতেছি, তাই আর কি, এত গ্রাম পার মোল। আর শেষে কি করতে হবে? তোমার একটা সিগনেচার দিয়ে ফেলতে হবে আর কি এখানে। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? প্র্যাকটিস নাম্বার এবার যাব হচ্ছে 5। এবার যাব হচ্ছে 5। 5-এর মধ্যে গিয়ে দেখতেছি আবার অনুসংখ্যা বের করতে বলছে। সো সেম টাইপের জিনিসপত্র। আমি হচ্ছে একটা কাজ করব কি জানো, প্র্যাকটিসের অনেকগুলো প্রবলেম এখানে আছে, আমি তোমাদেরকে আছে কিছু কাজ নিজ দায়িত্বে করতে দিব আর কি, যাতে তোমরা করে জিনিসটা জানাইতে পারো। এবং আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যে নোটটা করবা, এই নোটটা তোমরা চাইলে হচ্ছে গ্রুপের মধ্যে শেয়ার দিতে পারো, তাহলে আমি ওটা চেক করে দিলাম আর কি, যে কার কোনটা আসলে কতটুকু হইলো বা না হইলো এরকম। সো এক্ষেত্রে ধরো যে টেম্পারেচারটাকে ধরলা, টেম্পারেচারটা ধরছো কত 30, এর সাথে করছো 273, যোগ করলে 303 এত কেলভিন আর কি। প্রেশারটা কত এখানে আমাদের কাছে? 740 মিলিমিটার। এটাকে আমরা যদি 760 দিয়ে ডিভাইড করি, তখন এটা আমাদের এটিএমে চলে আসবে আর কি। তখন এটা আমাদের কাছে এটিএমে চলে আসবে, সামথিং একটা এটিএমে চলে আসবে আর কি, আসলো। তাহলে এটা এটিএমটা আমি একটু এটা করাই দিই আপাতত। তো এটা যদি করাই দিই তাহলে সুবিধা হয়, 740 ডিভাইডেড বাই 760, তাহলে এটা কত আসলো? 0.973 এরকম টাইপের। তারপরে যদি ভি এর কথা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে এটা কত? 300 মিলিলিটার। এখান থেকে এটাকে যদি আমরা লিটারে কনভার্ট করি, তাহলে 0.3 লিটার আর কি আসছে। সব কিছু হিসাব নিকাশ যদি ঠিকঠাক থাকে, এবার আমরা যাই হচ্ছে কোথায়? পি ভি সমান এনআরটি, এই ফর্মুলায় যাব। যাওয়ার পর এখান থেকে এন বের করব, পি ভি ডিভাইডেড বাই আর টি করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, পি আর ভি এর মান কত? পি এর মান হচ্ছে 0.973। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 0.3 ডিভাইডেড বাই, আমাদের কাছে আর এর মান কত ধরবো এবার? 0.0821। টি এর মান কত ধরবো? টি এর মান ধরবো হচ্ছে 303। এখান থেকে বসে আমাদের কাছে এন এর মান বের করতে হবে আর কি, 0.973 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 303 করলে কত আসবে? 0.0117 এত মোল আসবে আমাদের কাছে। কি যেন? সালফার ডাইঅক্সাইডটা আর কি। তাহলে এইটার কি এবার আমরা এন বের করব, অনুসংখ্যা। তাহলে এই যে ছোটদের এন ইন্টু অ্যাভোগাড্রো নাম্বারটা, এইটা যদি গুণ করে দেওয়া যায়, এন এর মানটা কত এটা আমরা জানি, এর মানটা আমরা জানি 0.0117। এন এর মানটা কত? 6.02 ইন্টু 10⁻23। এবার তুমি এখান থেকে হিসাব নিকাশ করো, 10⁻23, তাহলে কত আসবে? 7.06 ইন্টু 10⁻21। এই যে ব্যাপারটা লিখলা না, এটাই হচ্ছে তোমার কাছে অ্যান্সারটা আর কি। এই পর্যায়ে এটাই হচ্ছে তোমাদের কাছে অ্যান্সারটা। তাহলে এখানে তুমি তোমার একটা সিগনেচার দিয়ে দিবা, তাহলে তোমার কাছে হয়ে গেল আর কি। বুঝতে পারছো তো? সো এটা মোটা দাগে একটু আমাদের কাছে সহজ আছে, তো কোনো সমস্যা এখানে আপাতত নেই। ওকে, এরপরের লেভেলে আমরা তাহলে যাই, চলো। পরের প্রশ্নের মধ্যে যদি আমরা আসি, আচ্ছা এইখানে হচ্ছে যে ক্যালকুলেটর রাখার কারণে চাপ পড়ছে আর কি, এটাতে সমস্যা নাই। চলো আমরা তাহলে একটু দেখি পরের প্রশ্নের মধ্যে আসছি হচ্ছে প্র্যাকটিস নাম্বার যদি বলি 6 নাম্বার হচ্ছে প্র্যাকটিস নাম্বারটা। এটার মধ্যে কি বলছে? গ্যাসটার ভর কত আমাদের কাছে যদি দেখি, আমাদের কাছে এখানে বলে দিচ্ছে হচ্ছে টি এর মান বলে দিচ্ছে। এটার মধ্যে হাইড্রোজেন গ্যাস বলছে, তার মানে হচ্ছে এম এর মান বলছে আণবিক ভর। এটার মধ্যে আমাদের কাছে বলছে তাহলে ভি এর মান বলছে,
এটা হচ্ছে ভি এর মান বলছে, ভি এর মান বলছে, এটা আবার আমাদের কাছে হচ্ছে পি এর মান বলছে, আমাদের বলছে কি গ্যাসটার ভর কত। তাহলে আমরা কি জানি পিভি সমান ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই হচ্ছে এম, এরকম টাইপের। তো তাহলে আমাদেরকে কি বের করতে হবে, ডাব্লিউ বের করতে হবে। তাহলে ডাব্লিউ সমান কি হইল পি ভি সাথে যাবে হচ্ছে এম ডিভাইডেড বাই আমাদের কাছে যাবে হচ্ছে আর টি। তাহলে পি এর মান তুমি অলরেডি জানো, পি এর মান তুমি জানো, তুমি পি এর মান এখানে বসাবে আর কি এরকম করে। এখন তোমাদের ঝামেলা যদি লাগে আর কি, এই যে এই কাজটা এটাও আমি করাই দিই, এরপরে এগুলো আসলে আমি আর করাবো না, এটা তুমি নিজে করবা, অলরেডি আমাদের অনেক কাজগুলো করা শেষ হয়েছে। সো পি এর মান কত, এখানে দেওয়া আছে হচ্ছে 300 কেলভিন, 300 কিলো প্যাসকেল, কেলভিন না সরি বলতে ভুল করছি। আর এইটাকে যদি আমরা এটিএমে নিয়ে আসতে চাই, এটিএমে তখন কি করতে হবে, এই 101.325 দিয়ে ভাগ করতে হবে আর কি, কারণ এটা হচ্ছে আমাদের কাছে কিলো প্যাসকেল। তখন এটা আমরা যাবো হচ্ছে এটিএমে যাব, এখান থেকে তুমি এটা কাজ করবা কি, এটাকে করলে তুমি একটা অ্যান্সার পাবা, সেটা পাবা হচ্ছে এটিএমে পাবা পি এর মানটা। টি এর মান তুমি দেখো ভালো করে, টি এর মান কত, 20 এর সাথে 273 যোগ করলে কত হয়, 293 হয়, তাই না, এত কেলভিন। তারপর তোমার কাছে দেখো ভি এর মানটা, ভি এর মানটা 450 মিলিলিটার আছে, অর্থাৎ এখান থেকে 0.45 লিটার আছে আর কি, এরকম। তো আচ্ছা তুমি দেখো তোমার কাছে সব মান আছে কিনা, আছে। আরেকটা মান দরকার, তাই না, তোমার এম এর মানটা, হাইড্রোজেন যেহেতু বলছে তাই 2 গ্রাম পার মোল। সব মানগুলো এখানে বসায় দিলে এখানে তুমি ডাব্লুর মানটা পাবা। সো তুমি এখান থেকে ডাব্লুর মানটা পাবা, ডাব্লুর মানটা পাবা। এইটা হচ্ছে আমি বলবো যে তুমি নিজে করো এটাকে, এটা একটু নিজে করো, নিজে, এটা একটু নিজে করো। আচ্ছা ঠিক আছে, কইরা তুমি হচ্ছে যে এই নাম্বারটা সহ তুমি চাইলে অ্যান্সারটা জানিতে পারো, অথবা তুমি হচ্ছে তোমার নোট যেটা করবা হ্যান্ড নোটে সেটা শেয়ার দিতে পারো গ্রুপের মধ্যে আর কি। গেল, আমি ধরাই দিচ্ছি সবগুলোকে কীভাবে করতে হবে। তারপর বলছে কি প্র্যাকটিস নাম্বারটা 7, কি বললো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে ঘনত্ব কত বলছে আর কি। আচ্ছা আমরা তাহলে একটা ফর্মুলা লিখি, আমার মনে হয় তোমাদের কাছে কনভার্টগুলো করা লাগবে না, অনেকগুলো যেহেতু আমরা করে ফেলছি। তাহলে হচ্ছে এন আর টি, তাহলে ঘনত্ব বের করতে বলছে আমাদের কাছে, তাহলে পি রাখলাম, ভি রাখলাম, এই উপরে রাখলাম ডাব্লিউ ডিভাইডেড বাই এম রাখলাম হচ্ছে আর, এরকম। তাহলে আমরা কি করতে পারি, আমাদের করতে হবে হচ্ছে পি এর সাথে এমটাকে এই পাশে নিয়ে আসছি, আমি ভিটাকে এই পাশে গিয়ে ভাগ করে দিচ্ছি আর কি। তাহলে ডাব্লিউ বাই ভি যেটা আছে না, ওটাই হচ্ছে ঘনত্ব, ওটাই হচ্ছে ঘনত্ব। তাহলে পি এম সমান ডিআরটি, ডিআরটি, এই ডি হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে পি এম ডিভাইডেড বাই আর টি, এইরকম হচ্ছে ব্যাপারটা। পি এম ডিভাইডেড বাই হচ্ছে আর টি, পি এম ডিভাইডেড বাই হলো আর টি। এখন তুমি আমার একটা কথা ব্যাপার বলো বাবা, এটা হচ্ছে যে ডি যেটা বললাম, ডি হচ্ছে আমাকে ডেনসিটি বা ঘনমাত্রা যেটা বললাম, ডেনসিটি বা ঘনমাত্রা যেটা বললাম, ফর্মুলাটা তুমি চাইলে মুখস্থ রাখতে পারো, অনেকে রাখে, আবার অনেকে দেখা যায় কি যে এটা না রেখে এটাকে প্রুফ করে নিয়ে কাজ করে আর কি, এরকম। তোমার কী কী লাগবে, পি লাগবে, এম লাগবে, আর লাগবে, টি লাগবে। এই যে তোমার কাছে টি আছে, তোমার কাছে অলরেডি টি আছে 227, এর সাথে 273 যোগ করো, যোগ করলে তাহলে হচ্ছে 300 কেলভিন আসছে। তোমার কাছে হচ্ছে পি আছে হলো 76 সেন্টিমিটার আছে, তাই না, এত হচ্ছে সেন্টিমিটার পারদচাপ আছে। আমরা মনে হয় আগেও বলছিলাম যে 76 সেন্টিমিটার পারদচাপ দিয়ে তুমি যে ভাগ দাও, তাই না, কারণ হচ্ছে যে তখন তুমি 1 এটিএমে চলে যাবে আর কি, 1 এটিএমে চলে যাবে। তাহলে তোমার কাছে টি এর মান আছে, পি এর মান আছে। নাইট্রোজেন গ্যাস যেহেতু বলছে, তাহলে তোমার কাছে এখান থেকে তোমার কাছে নাইট্রোজেনের গ্যাস মানে কি N2, তো N2 মানে তাহলে কত হবে, একটা 14 হলে তাহলে 28 গ্রাম হবে আর গ্রাম পার মোল। তাহলে তুমি দেখো পি এর মান জানো, এম এর মান জানো, আর এর মান জানো, টি এর মান জানো, ইভেন যদি সবগুলো মান যদি বসায় দাও এখানে, তখন তোমার কাছে এখানে একটা অ্যান্সার চলে আসবে আর কি। সো আমি তোমাকে বলবো এটা বসায়ে তুমি এইটার অ্যান্সারটা নিজে বের করো। তো এইগুলোই তো কাজ, তাই না, এগুলো হচ্ছে একটা কাজ। সো এইগুলোর কাজও তোমাকে নিজে দিচ্ছে, প্র্যাকটিস যেহেতু কিছু কাজ আমি করব, কিছু কাজ তুমি করবে আর কি, ওটা হলো এরকম। তাহলে তোমার কাছে প্র্যাকটিসটা হইলো ভালো হবে। পরের পার্টের দিকে আসো, এই যে কিছু কিছু ফরম্যাট তোমাকে বানায় দিই, তাহলে তুমি নিজে করতে পারবা। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে 8 নাম্বার প্র্যাকটিসের জন্য দিচ্ছে। জিঙ্কের সাথে সালফারিক অ্যাসিড বিক্রিয়া করছো, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে এত লিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া গেল, তাহলে জিঙ্কের ভর কত। আচ্ছা এরকম একটা ম্যাথ আমরা সেদিন করছিলাম, আবারও করি একটু। তাহলে এখান থেকে কী লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 1 মোল হাইড্রোজেন গ্যাস সমান 1 মোল জিঙ্ক, তাই না, সমান ইকুইভ্যালেন্টই আর কি।
কেন বলো তো? কারণ এটাতে দেখছে ব্যালেন্স ট্যালেন্স করে দেখার পর এরকমই তো থাকে। কি থাকে এখান থেকে? থাকে হচ্ছে এরকম যে 1 মোল জিঙ্ক বিক্রিয়া করে 1 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। এটা হচ্ছে আমাদের কাছে থিওরিটিক্যাল একটা কথা। তাহলে আমরা এই হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা যেটা বের করব ওটাই হবে আমাদের কাছে জিঙ্কের মোল সংখ্যা আর কি। তারপর জিঙ্কের মোল সংখ্যা থেকে তার আমরা কি বের করবো বলো তো? তার ভর বের করবো আর কি। আচ্ছা, তাহলে একটা কাজ করি আগে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা বের করি। তাহলে n সমান PV ডিভাইডেড বাই RT, তাই না? পি এর মান দেখো আমাদের কাছে আছে, পি এর মানটা দেখো আমাদের কাছে আছে 750 ডিভাইডেড বাই আমি কি করব 760। কারণ আমি হচ্ছে এটাকে এটিএমে নিয়ে আসবো। আমি এখন এটাকে এটিএমে নিয়ে আসছি, করার পরে এখানে আমার একটা এটিএমে একটা মান আসবে, এটিএমে একটা মান আসবে। আমি তোমাকে ফাঁকা ফাঁকা জায়গা করে দিচ্ছি, তুমি তার কাজ কি হবে তোমার এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করা আর কি, এটা তোমার কাজ হবে। আচ্ছা, তারপরে হলো পি এ গেল, এবার টি এর মানের মধ্যে তাহলে যাই আমরা। টি এর মানটা আপনার দেওয়া আছে মনে হয়, কত দেওয়া আছে? 30 দেওয়া আছে। তাহলে 30 এর সাথে 273 এটা যদি যোগ করে দেওয়া হয় তাহলে কত হয়? 303 এত কেলভিন হয় আর কি। তাহলে এত পাইলাম। তাহলে আমাদের কাছে আবার ভি দেওয়া আছে, ভি আর চেঞ্জ করা লাগবে না, অর্থাৎ অলরেডি 40 লিটার আছে আমাদের কাছে। সবগুলো মান যদি আমরা বসায় দেই, তো বসায় দিলে আমরা এখান থেকে একটা কি এন এর একটা মান পাবো, আমরা এন এর একটা এখান থেকে মান পাবো আর কি। তাহলে এত মোল একটা মান পাবা। এত মোল কি আসলো তোমাদের কাছে? এত মোল হাইড্রোজেন আসবে। সেই হাইড্রোজেন মোল থেকে তুমি এখান থেকে জিঙ্কের মোল সংখ্যা পাবা আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে এই এন, যেটা এই এনটা এসে কার? হাইড্রোজেনের মোল সংখ্যা। তাহলে ওই এন অফ হাইড্রোজেন তুমি যেটা পাবা ওটাই আবার কি এন অফ জিঙ্কের মোল সংখ্যা। পরবর্তীতে তোমার জিঙ্কের ভর বের করতে বলছে, তখন তুমি আবার কি করবা? তখন তুমি বের করবা ডাব্লিউ অফ জিঙ্ক সমান তাহলে কি হবে? এন অফ জিঙ্ক, এন ডাব্লিউ জিঙ্ক বানান ভুল লিখছি না? আচ্ছা, ডাব্লিউ অফ এই জায়গায় জিঙ্ক বানানটা ভুল লিখছি ভাইয়া, ওকে জিঙ্ক। তাহলে এবার কি হলো? তাহলে হচ্ছে এন অফ জিঙ্ক ইন্টু এম এর মানটা আর কি, এম অফ জিঙ্ক মানে জিঙ্কের আমরা যদি মোল সংখ্যাকে তার যদি আণবিক ভর দিয়ে গুণ করি তখন তার মোল সংখ্যাটা পাইছি। কীভাবে পাইছি? ওই যে এন সমান ডাব্লু বাই এম এখান থেকে পাইছি। তাহলে ডাব্লু সমান কী হলো? এন আর এম গুণ করলে হয়েছে, এটা গুণ করতে হবে আর কি। এখন তোমাকে এই ফাঁকা জায়গাটাই এখানে বসাই দিতে হবে, এই ফাঁকা জায়গাটা এখানে বসাই দিতে হবে। বসাই দিলে তারপর তুমি তার সাথে হচ্ছে কি জিঙ্কের ভরটাকে গুণ করে দিবা, জিঙ্কের আণবিক ভরটা গুণ করে দিবা, বসাই দিবা, তারপর তুমি তোমার সুন্দর করে এখানে একটা অ্যান্সার পেয়ে যাবে আর কি। তো আমি তোমাদের কাছে এই জায়গাটায় কিছু ফাঁকা ঘর রেখে দিলাম আর কি। দেখি ফাঁকা ঘর শূন্যস্থান পূরণ কত ছোটোবেলায় করছিল না, যে এগুলোকে সব কিছু করলে তখন এটার ভর কত আসে, এটা তোমার কাজ আর কি। পারবা কি না? ঠিক আছে, শূন্যস্থান পূরণ টাইপের করলে একটা সুবিধা আছে। সুবিধা হলো তুমি এই ম্যাথটা নিজে শুধুমাত্র দেখে গেলে না। আমাদের একটা প্রবলেম আছে, আমরা যখন কোনো একটা ম্যাথ ক্লাস দেখি তো তখন আমাদের কাছে কি হয়, তখন আমাদের কাছে মনে হয় যে আমি ভাইয়া করছে আমিও নিজে করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, বাট করতে যাওয়ার পর দেখবা যে ওখানে ছোটো ছোটো কিছু চ্যালেঞ্জ থাকে। তো এই জন্য তুমি যদি একটু নিজে যদি লিখতে বসে যদি এই ঘরগুলো পূরণ করতে বসো তখন দেখবো চ্যালেঞ্জগুলো সাথে বোঝা যাইতেছে আর কি। এই জন্য কিছু করা, বা শুরুর দিকে দেখলে আমি করাই দিছি তোমাকে। ওকে, পরের দিকে যাই। তারপরে এটা ছিল 8-এর পরে আসতেছে, এটা আমাদের কাছে 9 নাম্বারটা। তাহলে এখানে কি বলছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে এত আয়তনে কোনো গ্যাসের ভর হচ্ছে এত তাপমাত্রা এত চাপে এত আয়তনে গ্যাসের ভর কত? আচ্ছা, এখন ওই গ্যাসটার ক্ষেত্রে ভর তো পাইছে, এটা দেওয়া আছে, বাট তার আণবিক ভর তো আমাদের জানা নেই। প্রথমটার ক্ষেত্রে দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন কন্ডিশন দেওয়া আছে। তাহলে হচ্ছে আমরা এটা আবার আমাকে একটু করাই দিতে পারলে ভালো আর কি। ঠিক আছে, ধরো যে এটা প্রথম কেজে কী ঘটছে আর কি। ফার্স্ট কেজে বলছে কি টি এর মানটা 298। ভাই কিন্তু এখন একবার 298 একবারে লিখতে পারবো, কারণ 25 আমি জানি এখন। তাহলে পি এর মানটা আবার কত? পি এর মানটা হচ্ছে 99.99 ডিভাইডেড বাই 101,325 কিলো প্যাসকেল ছিল। এটাকে করে এটিএমে নিচ্ছি আর কি, নিবো ভাইয়া, সমস্যা নেই এখানে। তারপর হচ্ছে কি ভি এর মানটা কত? ভি এর মানটা হচ্ছে, আচ্ছা তুমি চাইলে এখানে যেহেতু মিটার আছে তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে এটাকে প্যাসকেলে রেখে দিতে পারো, সুবিধা হয়। আর মিটার আছে যেহেতু তবে এটাকেও কনভার্ট করা লাগছে, এটাকেও কনভার্ট করা লাগবে আর কি। যে কোনো একটাকে কনভার্ট করতে পারলে ভালো। তো এই জন্য একটা কাজ করি, তো এইটাকে আসলে কনভার্ট না করে এটাকে সেম রেখে দিই, তাহলে সুবিধা হয় মনে হয়। যেটা কী যেন ছিল এখানে 99.99 এত কিলো প্যাসকেল। তো কিলো প্যাসকেল মানে কি 10⁻³ দিলে তো আসলে কি শুধু প্যাসকেল আসলো। শুধু প্যাসকেল মানে কি নিউটন পার মিটার স্কোয়ার লেখা যায় আর কি, চাইলে সমস্যা নেই। তাহলে সুবিধা হলো আমাদের কাছে আরও। তো 0.005
এত হইলো মিটার কিউব আছে। এখন এইটার ক্ষেত্রে আবার ডাব্লুর মানটা আমাকে বলে দিছে, মানটা কত 4.65 এত গ্রাম। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, তাহলে প্রথম কেস থেকে আমি কি বের করতে পারবো, তার আণবিক ভর বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো, আমাদের ফর্মুলা জানা আছে পি ভি না, পি আমি একবারে ফর্মুলা লিখতে গেছিলাম তো ভাবলাম একটু না লিখেই করি, এনটাকে ভেঙেই লিখছি এরকম। তাহলে আমরা আণবিক ভরটাকে বের করে নিই, আণবিক ভরটাকে ভেঙে নিই। তাহলে কি হইলো ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই হইলো পি ভি। তাহলে ডাব্লুর মানটা কত, ডাব্লুর মানটা হচ্ছে 4.65, আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে এইখানে তুমি কি বসাবা এবার, নিউটন আছে মিটার আছে, তুমি বলছো 8.314টা বসাও, 8.314। আচ্ছা তারপরে সাথে কি করো, টি এর মানটা কত বসাবা, টি এর মানটা কত বসাবা 298 বসাবা, তাহলে 298 বসাবা আর কি, 298 বসাইছো, ডিভাইডেড বাই পি এর মানটা কত বসাচ্ছ এবার 99.99, আচ্ছা ইন্টু 10⁻³ কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে নিচ্ছ। এবার ভি এর মানটা বসাই দাও, ভি এর মানটা কত 0.005 হয়েছে। এখান থেকে তুমি এবার দেখো এম এর মান তোমার কাছে একটা আসবে আর কি, কত আসে একটু করে দেখি, 4.65 ইন্টু 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 99.99 ইন্টু 10⁻³ ইন্টু 0.005। আচ্ছা বসাই দেওয়ার পর তাহলে কত আসছে এম এর মানটা 23.04 এত গ্রাম আসছে এম এর মানটা। তাহলে এখন যেন ওই গ্যাসটার ক্ষেত্রেই বলছে, কিন্তু গ্যাসটার ক্ষেত্রেই বলছে, তো তাহলে ওই গ্যাসটার ক্ষেত্রে আণবিক ভর তুমি এখন পেয়ে গেছো, প্রথম কেসটা থেকে তুমি আণবিক ভরটা বের করছো আর কি, প্রথম কেস থেকে তুমি আণবিক ভরটা বের করছো। এবার যাচ্ছ তুমি হচ্ছে সেকেন্ড কেস বা সেকেন্ড যে কন্ডিশনটা দেওয়া আছে সেটার জন্য আর কি, সেকেন্ড কেস বা সেকেন্ড কন্ডিশনে দেখতেছো আর কি। এবার কালারটাকে ওকে, এখন আমাদের কাছে কি আছে, আবার সেম প্রসেসে যাওয়া লাগবে, তো আমি একটু এখানেই লিখে রাখবো। তো এখানে ধরো যে এর সাথে 35 এর সাথে 273 যদি আমরা যোগ করে দেই, তখন এটার জন্য টেম্পারেচারটা কত আসে, টেম্পারেচারটা তখন কত আসে 35 এর সাথে 273, তাহলে হইল 308 আসছে। তাহলে এইটা হচ্ছে আমি ইউজ করবো কেলভিনটাকে। আবার এইখানে এক্ষেত্রে প্যাসকেল আছে, তাহলে 101 ইন্টু 10⁻³ কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে নিচ্ছে, তাহলে এত প্যাসকেল গেল। আবার চাপও দেখো দিয়ে দেওয়া আছে, সেখান থেকে তাহলে আমরা একবারে ফর্মুলাটা এবার বসায় দিয়ে আমরা হচ্ছে তার ক্ষেত্রে ডাব্লু বের করবো এবার। তাহলে এবার আমরা যদি দেখি তাহলে পি ভি সমান, পরের কেস কিন্তু দেখতেছে সেকেন্ড কেসে, তাহলে ডাব্লিউ আর টি, তুমি এগুলো 2 বসাই দিলে তোমার কাছে কেসগুলো ক্লিয়ার হবে, ধরো যে এম আগেও যা ছিল তাই কিন্তু আছে, এম কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে আমাদের কাছে কি লাগবে এবার, আমাদের ভর লাগবে ডাব্লু। তাহলে P2 V2 M ডিভাইডেড বাই আর T2। আচ্ছা আমি কিন্তু একদম ভেঙে করতেছি, তো যার জন্য আসলে তোমাদের কাছে হয়তো একটু টাইম লাগতেছে। হ্যাঁ, P2 এর মান কত 101 ইন্টু 10⁻³ V2 এর মান কত, V2 এর মানটা হচ্ছে 0.006, এম এর মান কত, এম এর মানটা হচ্ছে আমাদের কাছে ছিল 23.04, আবার আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.314, তারপরে হচ্ছে আর এর মান পাইছি, এবার হচ্ছে টি এর মানে T2 এর মান হচ্ছে 308। সব কিছু বসাইলে একটা মান আসবে আমাদের কাছে, তো সেই মানটা কত চলো একটু দেখি আমরা। 101 ইন্টু 10⁻³ ইন্টু 0.006 ইন্টু 23.04 পাইছি। সরি আমি হচ্ছে ক্যালকুলেটার একটু কাঁচা, ঠিক আছে, আমি আগেও মনে হয় বললাম কথাটা, আবারও বলতেছি। সো কারণ হচ্ছে এই জন্য আমাকে একটু সময় লাগে, 23.04 এরকম নিচে হলো কত 8.314 ইন্টু হচ্ছে 308। আমার ক্যালকুলেটারে ম্যাথ করতে গিয়ে যদি কোনো অ্যান্সারে একটু ঝামেলা লাগে তোমার কাছে বলে মনে হয়, তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ হচ্ছে আমার এখান থেকে বোর্ডটা অনেক কাছে হওয়ার কারণে তো খেয়াল করা হয় না যে কোনো কিছু জিনিস চলে গেল কিনা এখানে। আরেকটা বড় ব্যাপার, তো আমার নিজেরই একটা বড় প্রবলেম আছে, যে সেটা হলো ভাই ক্যালকুলেটার চাপাতে মানটানগুলো ঠিক লিখতেছি, এটা সমস্যা না,
বাট ক্যালকুলেটর চাপতে গেলে একটু ঝামেলা করে ফেলি আর কি এরকম। সো ধরে রাখতে পারো অনেকদিন থেকে আসলে ক্যালকুলেটারে এরকম করে ইউজ করতে হয় না। আর কেমিস্ট্রি পড়াতে গেলে দেখা যায় আমাদের খুব বেশি ক্যালকুলেটর রুম করে লাগে না, হ্যাঁ কয়েকটা জায়গায় লাগে, আর বাকি জায়গায় হচ্ছে যে নর্মালি মানগুলো এমনভাবে বলা যায়, খালি মুখে করা যায় এরকম টাইপের আর কি। আর ভার্সিটির ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। সো চলো দেখি একটু গেল ব্যাপারটা। কার তো ঝামেলা নেই মনে হয়, তাহলে আমরা এখান থেকে কী পেয়েছি, আণবিক ভরটা না তার গ্যাসটার ভর পেয়ে গেছে, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার আর কি। সো ক্লিয়ার মনে হয়। পরের পার্টের দিকে যাই আসো। এখন আমরা তো অনেকক্ষণ থেকে প্র্যাকটিস করছি, কিছু প্র্যাকটিস তোমার বাসার কাজ দিচ্ছি, কিছু প্র্যাকটিস আমি করে দিচ্ছি, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছি। সো তোমার একটু নিজেকে স্টেপ ইন করা লাগবে অ্যান্সারের ক্ষেত্রে। এবার হচ্ছে বোর্ড প্রশ্নের ক্ষেত্রে আমরা যাই। বোর্ড প্রশ্নের ক্ষেত্রে সলভ করতে যাওয়ার আগে দেখি একটু উদ্দীপকে এক্স এর মান কত। এখানে একটা গ্রাফ আছে, সেই গ্রাফের মধ্যে এক্স আছে, এক্স এর মান বের করতে বলছে এটা। তাহলে এই বরাবর হচ্ছে ভি, এই বরাবর হচ্ছে পি। তাহলে এটা কি সমান, কিসের গ্রাফ, বয়েলের গ্রাফ। তাহলে বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা বলছিলাম এই পয়েন্টগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টের আয়তন এবং চাপের গুণফল সমান। তাহলে আমরা যদি একটু লিখি, আমরা যদি এখানে লিখি, ধরো গয়ের ক্ষেত্রে যদি বলি, তাহলে কি বলতে পারি একটু, আমরা এটাকে বয়েলের গ্রাফ বলছে। তাহলে P1 V1 সমান P2 V2 এটা হবে আর কি। এখন এই পয়েন্টটার নাম দিলাম P1 V1, আর এই পয়েন্টের নাম দিলাম P2 V2। তাহলে x আসলে কি, এই x যেটা x সমান হলো V1। তাহলে যদি V1 নেই, V1টাই আমাদের কাছে x সমান, তাহলে কি হবে P2 V2 ডিভাইডেড বাই P1। P2 এর মান কত, আচ্ছা এটার ক্ষেত্রে এটা হচ্ছে 2, P2 এর মান হচ্ছে 2, V এর মান কত 50, V এর মান হচ্ছে 50, P1 এর মান কত, তাহলে P1 এর মানে বের করতে বলছে, আমি মনে হয় একটু এই জায়গায় ভুল ধরছি, কারণ এক্স এক্সিস বরাবর হচ্ছে মানটা বের করতে বলছে, তাই না? আচ্ছা সমস্যা নেই, এটা হলো আমাদের কাছে এইটা হলো P1। তাহলে আমাদের কাছে P1 এর মানটা বের করতে বলছে, তাহলে যে V1 দিয়ে ভাগ দিতে হবে আর কি, V1 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে V1 মানে কোনটা, V1 মানে হচ্ছে এইটা, এই পয়েন্টটা, তো সেটা কত 100 দিয়ে ভাগ দিতে হবে। দিলে তাহলে কত আসলো, উপরে 100 নিচে 100, তাহলে 1 ATM আসছে আর কি, 1 ATM আসছে। এটাই হচ্ছে অ্যান্সারটা। ব্যাপারটা বুঝতে পারছি তো নাকি? তাহলে এই যে এই এক্স যেটা, এটা পি যেহেতু, তো এটা ধরুন P1 ধরছিলাম আমরা, এটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে V1, এটা ধরছি P2, এটা হচ্ছে V2, তাহলে P1 যেটা ওটাই আমাদের কাছে আসলে এক্স, ঠিক আছে? আমি বলতে ভুল করে ফেলছিলাম, একটু ঝামেলা এই। আচ্ছা এর পরের পার্টের দিকে আমরা চলো একটু যাই, পরের পার্টের দিকে আমরা একটু যাই। ঘ নাম্বারে কি বলছে আবার, উদ্দীপকের লেখচিত্রগুলোর মধ্যে বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদ্বয়ে তুলনা করো আর কি। আচ্ছা এইটা বাম পাশে যেটা আছে, এইটা তাহলে কি আমাদের কাছে, এইটা তো আমরা জানি, প্রথমটা খেতে দেওয়া আছে, ধরো যে ফার্স্ট যেটা, এটা আমরা দেখছি P1 V1 সমান P2 V2 V2, এটা যেহেতু সমান, পাশাপাশি এটা একটা শর্ত বলছে ফার্স্টেরটা। আরেকটা ক্ষেত্রে কী দেখতেছি এরকম যে P ভার্সাস V, এইটা হচ্ছে কেমন, এটা হচ্ছে যে আয়তাকার অধিবৃত্ত টাইপের, আয়তাকার অধিবৃত্ত টাইপের। তারপরে হচ্ছে কি এটা, তো তার জন্য আমরা এটাকে তাহলে কি বলতে পারবো, তাহলে এই শর্ত থেকে বলতে পারতেছি এগুলো দেখে এটা হচ্ছে একটা বয়েলের সূত্রকে সমর্থন করে আর কি, করছে। আবার সেকেন্ড কেজে ঘটনা কি ঘটছে, সেকেন্ডের মধ্যে কি দেখতেছি, চাপ বনাম তাপমাত্রা দেওয়া আছে। তাহলে আমরা দেখি একটু যে এই দুইটা গুণ করলে, এটার নাম যদি আমরা দিই T1, এর নাম যদি দিই T1, এটার নাম যদি দিই আমরা হচ্ছে P1, তাহলে আবার যদি এটার নাম দিই কি, এর নাম দিই ধরো যে T2, এটার নাম দিচ্ছি আসলে কি P2, ঠিক আছে? সো এখান থেকে আমরা দেখতেছি মূলবিন্দু আমি সরলরেখা হয়েছে একটা এখান থেকে। তাহলে এখান থেকে কি দেখলাম, P ভার্সাস T এর গ্রাফটা কেমন, মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে মূলবিন্দুগামী যদি সরল রেখা হয় আর P ভার্সাস T যদি থাকে, তখন সেটাকে আমরা কি বলি, তখন এটাকে আমরা বলছি গেলুসাকের ফর্মুলা বলি আর কি, গেলুসাকের সূত্র এটাকে সমর্থন করে। এগুলো লিখে দিতে হবে এখানে। সো তাহলে মানে আমার মনে হয় ব্যাপারটা এখন বুঝতে পারছি, তাই না, যে কি লিখতে হবে না লিখতে হবে।
কি লিখতে হবে বা না লিখতে হবে। ডান? ওকে, সো এই গেল একটা। এর পরের পার্টে যাই, চলো। বোর্ড কোশ্চেন 2তে বোর্ড কোশ্চেনটা নাম্বারিং করতে পারলে মনে হয় বেটার হইতো, তাই তো? বেটার হইতো। 1, এই যে 2, উদ্দীপকে উল্লেখিত গ্যাসটির গ্যাসের কোন সূত্রকে সমর্থন করবে? সূত্র সমর্থন করার কাজ, তাই না? আচ্ছা, যেমন ধরো তাহলে চাপ আছে, এই যে পি আছে, এই যে ভি আছে। প্রথমটাকে ধরে নাও P1 V1 P2 V2। তাহলে তুমি একটা কাজ করো, এটাকে 1 ধরো, এটাকে 2 ধরো, এটাকে 3 ধরো, এটাকে 4 ধরো আর কি। তাহলে আমরা যদি একটা লিখি ডেটার, যেটা ধরো যে ডেটা সেট, ধরো ডিএস ডেটা সেট বলতেছি, ডেটা সেট 1, ডিএস ডেটা সেট 1-এর ক্ষেত্রে পি আর ভি এর গুণফল, পি আর ভি এর গুণফল কত, পি আর ভি এর গুণফলটা কত, এটাকে গুণ করে যদি দেই, তাহলে 0.35 ইন্টু 3.80, এটা গুণ করে কত আসতেছে? 1.33 আসতেছে ডেটা সেট 1-এ। এটার ক্ষেত্রে ডেটা সেট যখন 2-তে গেছি তখন কত আসে? তখন 0.5 ইন্টু 2.66, এখানেও কত আসে? 1.33 আসে। 0.3-তে যখন যাই তখন সেটা কত আসে? 0.65 ইন্টু 2.05, তাহলে কত আসতেছে? 1.33 আসতেছে। তো সবগুলো তো 1.33 আসতেছে, তাই না? তো 4 নম্বরটাও করে দেখবা? আচ্ছা, করে দেখো, সমস্যা নেই। তাহলে হচ্ছে 0.85 ইন্টু 1.56, তাই না? তাহলে 1.33। তো সবগুলোর ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে পি আর ভি এর গুণফলটা সমান, পি আর ভি এর গুণফলটা সমান। তাহলে পি ভি এর গুণফল যদি সমান হয় তাহলে পি ভি সমানুপাতিক কে। তাহলে পি ভি সমানুপাতিক কে মানে কি? তাহলে যদি আমরা এরকম লিখি পি 1/v, এটা লেখা যায়। তাহলে এটা কোন সূত্রকে সমর্থন করলো? আসলে বয়েলের সূত্রকে সমর্থন করছে, বয়েলের সূত্রকে সমর্থন করছে। এই হচ্ছে অ্যান্সারটা আর কি। ঠিক আছে? কোনো সমস্যা আছে কি বলো? সমস্যা আছে কোনো? আচ্ছা, সো এই হলো ব্যাপারটা। এরপরের প্রশ্নে যাই। আচ্ছা, তো এখান থেকে এই প্রশ্নগুলোই ছিল, যতটুকু আসলে না করলেই নয়। দেখো অনেকগুলো প্রশ্ন সলভ করে ফেলছি তো। সো তুমি যদি এগুলো করো এরকম করে, এই ক্লাসটা করলে আমার মনে হয় না আর কিছু করার দরকার আছে তোমার। কিন্তু আমি একটা তোমাকে কথা বলি, আমি কিন্তু তোমাকে একদম ফুললি কমন ফেলাইতে পারবো না। যে আমি তোমাকে এটা বলে দিব তুমি আমার এই এমসিকিউটা করে গেছো, এটাই আসছে, আমি এটা বলতে পারবো না। এন্ড আমি এটা বলতে চাইও না। এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি যে এরকমভাবে আসলে আমার ক্লাসটা করলে আসলে লাভ নেই। তুমি কি করতে হবে? তুমি আমার ক্লাসের যে টাইপগুলো করাচ্ছে এই টাইপগুলোর থেকে মাস্ট আসবে, এটা শিওর। তুমি কি করতে? প্রত্যেকটা ম্যাথ তুমি নিজের হাতে দেখে 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 করো। তুমি যদি মনে হয় যে ভাইয়া আমি হাতে লিখে লিখে করবো না, এত সময় আমার কাছে নাই, তাহলে তুমি কি করো? ক্যালকুলেটর হাতের কাছে নাও, ম্যাথটা দেখো, একটা খালি পেজ নাও, ওখানে তুমি হচ্ছে আঁকিবুকি করো, করে করে লিখো আর কি। তুমি নিজে প্র্যাকটিস করে ভিতরে নিয়ে যাও, তাহলে তুমি দেখবা যেটা আসলে তুমি পারবা আর কি। কারণ আমাদের প্রশ্ন কমন ফেলানো ইম্পর্টেন্ট না, ব্যাপারটা হচ্ছে তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি। তুমি এখান থেকে যা পড়ে গেলাম এই টাইপগুলো কমন পড়তে পারলেই আমি হচ্ছে খুশি আর কি। আই গেস তোমারও এইভাবে একটু চিন্তা করা উচিত। ঠিক আছে? ওকে, এসএটিপিতে, এসএটিপি এই জিনিসটা তো আমরা দেখি নাই, পরে আসতেছে একটা একটা পার্টে। তো এসএটিপি কি আসলে? স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার। তো এই জায়গার ক্ষেত্রে আসলে টেম্পারেচারটা কত হয়? 298 কেলভিন হয়। এই জায়গার ক্ষেত্রে ভলিউমটা কত হয়? 24.789 এরকম টাইপের হয় হচ্ছে ভলিউমটা, এত এত লিটার হয়। প্রেশারটাও চেঞ্জ থাকে। তো এইটার ক্ষেত্রে আমাদের বলছে কি গ্যাসের ঘনত্ব গ্রাম পার লিটার এককে বের করতে বলছে, গ্যাসের ঘনত্ব বের করতে বলছে। আচ্ছা, আমাদের পিটাও তো লেখা লাগবে আর কি। পি এর মানটা ছিল যেন কত? এটা হচ্ছে 1 না, কিন্তু 1-এর তুলনায় একটু কম। 1 না, 1-এর তুলনায় একটু কম। মানটা হচ্ছে কত যেন? 100 কিলো প্যাসকেল মনে ছিল। 100 আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, হ্যাঁ 100 কিলো প্যাসকেল লিখছিলাম আর কি। তাহলে 100 কিলো প্যাসকেল, এটা হাজারি স্যারের বইতে যেটা দেওয়া আছে ওইটার থেকে নিচ্ছি আর কি আপাতত। কারণ আমাদের হচ্ছে বইয়ের রেফারেন্সটাকে একটু ইউজ করতে পারলে ভালো। ঠিক আছে ভাই? ওকে, এবার এদিকে একটু আসেন। তাহলে এই জায়গাটার মধ্যে কিলো প্যাসকেলে আসছে, এই ইউনিটগুলো এখানে আছে। আমরা একটু দেখি, পরে ইউনিটগুলো পরে চেঞ্জ করি। আমরা আপাতত ফর্মুলাতেই যাই, ঘনত্ব বের করতে বলছে। ঘনত্ব একটা ফর্মুলা ভাইয়া মনে হয় একবার করে নিয়ে আসছিলাম, একবার মানে তোমাদেরকে বলছিলাম যে তোমরা চাইলে এই ফর্মুলাটাকেই মুখস্থ রাখতে পারো অথবা তোমরা প্রুফ করে নিয়ে আসতে পারো। এই যে PM ডিভাইডেড বাই RT, এইটাকে PM ডিভাইডেড বাই RT, PM ডিভাইডেড বাই RT, PM ডিভাইডেড বাই RT। আচ্ছা, পি এর মান কত? তুমি যদি কিলো প্যাসকেলে বসো তাহলে একটা ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে? তো এটাকে তুমি আসলে এটাকে এটিএমে নিয়ে আসো। তাহলে হচ্ছে 100 ডিভাইডেড বাই 101,325 এটা করলে তুমি হচ্ছে এটাকে এটিএমে আসতে পারবে আর কি। তাহলে এটিএমে চলে আসো একটু, তো এটিএমে একটু চলে আসো।
0.986 এত এটিএম, এত এটিএমে আসছে। তাহলে পি পাইছি, এম কত, নাইট্রাস অক্সাইড। আচ্ছা নাইট্রাস অক্সাইড নিয়ে একটা সুন্দর তথ্য কে দিতে পারবা, নাইট্রাস অক্সাইড নিয়ে, এটাকে লাফিং গ্যাস বলে যে। আচ্ছা যাই হোক, 28 + 16 সমান কত আসলে 44। আচ্ছা তাহলে পি এর মান পাইলাম 0.986, এম এর মান পাইলাম 44, আর এর মান কত পাবো, এখানে মান বসাবো যেহেতু লিটার এটিএমে বসাচ্ছি 0.0821 পাইছি। তারপরেরটা কি বসাবো এখানে, টি এর মান কত 298 বসাচ্ছি। এবার তুমি বলো তো ডেন্সিটি কত আসে, 0.986 × 44 ডিভাইডেড বাই 0.0821 × 298 এরকম, তাহলে 1.77 আসতেছে, 1.77 আসতেছে। এটা কি অ্যান্সারে আসলে আছে? হ্যাঁ আছে, অ্যান্সারের মধ্যে আছে আর কি। আচ্ছা একটা জিনিস তোমাকে বলে রাখি, আমি যদি কোনো এমসিকিউ সলভ করি উত্তরটা আসলে দেখে নেই ডান পাশে যে কী কী আছে না আছে, মনে হচ্ছে তথ্যগুলো যা যা আছে এটা দিয়ে করে দেখতেছে আর কি এরকম। সো এটা থাকলে মানে এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, আমার মনে হয় তোমাদের এই অভ্যাসে থাকতে পারলে ভালো, তোমাদের যদি কারো অভ্যাসে না থাকে কোনো সমস্যা নাই। কিছু কিছু প্রশ্ন আছে অপশন টেস্ট করে দেখানো যায়, কিছু কিছু প্রশ্ন আছে তোমাকে নিজে থেকে একটা অ্যান্সার বের করতে, তারপর তুমি মিলাবা আর কি। এই জিনিসটা যদিও বোর্ডের জন্য খুব একটা ঝামেলা ক্রিয়েট করে না, কিন্তু এই জিনিসটা ঝামেলা ক্রিয়েট করে হচ্ছে এডমিশনের সময় গিয়ে। কীরকম, কারণ এডমিশনের প্রশ্নগুলোর মধ্যে এই যেগুলো উত্তর থাকে, তো সেই উত্তরগুলো না খুবই ক্লোজ থাকে। তাহলে তুমি যদি অ্যান্সারটা নিজে ফিক্সডভাবে বের করে নিয়ে এসে না খুঁজো তখন ঝামেলা হয়ে যেতে পারে আর কি, ঠিক আছে ব্যাপারটা, এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখবা জিনিসগুলো। যাই হোক, তারপরটা দেখি, স্থির চাপে 0°C তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আয়তন এত হলে এততে কত হবে আর কি। আচ্ছা এইটা একটু সহজ আছে, তো এটা ধরো যে আমাদের কাছে দিলাম T1, আমাদের কাছে এইটা দিলাম আমরা V1, এইটা দিলাম আমরা হচ্ছে T2, এইটা বের করতে হবে আমাদের কাছে V2। আচ্ছা আমরা কি জানি, V1/V2 সমান T1/T2, বের করতে হবে আমাদের কাছে V2, তাহলে V2 সমান তাহলে কত হইল, T2 / T1 ইন্টু আমাদের কাছে থাকলো হচ্ছে কি, থাকলো হচ্ছে V1 থাকলো আর কি, বুঝছি তো নাকি? হ্যাঁ আচ্ছা এখন ঘটনার মধ্যে আসো, T2 এর মান তোমার কাছে কত বলছে এখানে, T2 বলছে হচ্ছে এত, মানে 293, তাই না, 273 সাথে 20 যোগ করে দিছি। T1 মানে 0°C মানে 273, এর সাথে V1 মানে হচ্ছে কত 3.5, অ্যান্সারটা কত হবে বলো, 3.5। এক নাম্বারটা হবে না শিওর, তার মানে হচ্ছে কি 2 নাম্বারটাই হওয়া উচিত। কেন জানো 2 নাম্বারটা হওয়া উচিত, দেখো তুমি কেন হওয়া উচিত, 293 ডিভাইডেড বাই 273 পাইছি, এটাকে গুণ করবো হচ্ছে 3.5 দিয়ে, 3.75, তাই না, 3.75। কেন এটা হওয়া উচিত বলো তো, কারণ এইটা তো মান তো আর কমে নাই, মান তো আসলে বাড়ছে, তাপমাত্রা বাড়লে মান ভি এর মানটা বাড়ে, তো বাড়ছে হচ্ছে এই অনুপাতের দিকে খেয়াল করলে আসলে 1 পয়েন্ট হালকা সামথিং, তাই না, তার মানে এটা মানে আসলে কি তখন এটার সাথে অল্প একটু গুণ হয়েছে, মানে অল্প একটু বাড়ছে, এটা মনে হচ্ছে ডাবল হয়ে যাওয়া, এটা হচ্ছে মানে আরও ডাবলে বেশি হয়ে যায়, এরকম তো আর নাই। যাই হোক তুমি হচ্ছে কিছু সময় কাজে লাগাতে পারলে ভালো। এবার আসি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি, পিভি সমান এনআরটি ফর্মুলা মেনে চলে, 4টা ফর্মুলাই মেনে চলে। তারপর হচ্ছে কি ডেল্টা ইউ ডিভাইড বাই ডেল্টা ভিটি, এটা হচ্ছে সমান 0। এসটিপিতে মোলার আয়তন হচ্ছে এই 22.44 লিটার আর কি এরকম। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, মানে 3টাই তো এখানে হয়, আচ্ছা এটা তো বলে রাখি, যেহেতু টার্মটা চলেই আসলো তো তাহলে একটু বলে দিই তো, এই এসটিপি আর এসএটিপি নিয়ে কাহিনিটা লাগতে পারে, তো এই জন্য আর কি। প্রেশার, টেম্পারেচার, ভলিউম। প্রেশার এসটিপি মানে কত, এটা হচ্ছে 1 ATM, এটা মানে হচ্ছে 1 ATM। এইটা মানে কত, এটা মানে হচ্ছে কি যেন বললাম একটু আগে 100 কিলো প্যাসকেল আর কি। এটাকে তুমি হচ্ছে যে এটিএমে কনভার্ট করে নিবা, মানে এটিএম থেকে একটু কম আসে জিনিসটাকে। টি এর মানটা এখানে কত, টি এর মানটা হচ্ছে এখানে 0°C, এটা কত 25°C। এটার মধ্যে ভি এর মানটা কত 22.4414 এত লিটার, ঠিক আছে এত, আর এটার মধ্যে কত 24.789 এরকম একটা লিটার আর কি আসে। তার মানে এই মানটাকে একটু ভাইয়া এই মানগুলো একটু মনে রাখবা আর কি, ঠিক আছে, এই দুটা দিয়ে বারবার এটা আসতে পারে তো সামনে আবারও, তাই আর কি। আই গেস তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবার, ওকে। পরের পার্টের দিকে যাব। হ্যাঁ
বয়লের সূত্রের সমীকরণ লেখচিত্র কোন ধরনের হয় আর কি? বয়লের সূত্রের সমীকরণের লেখচিত্রগুলা আমরা যদি বলি এরকম, এদিকে ধরো দিছি হচ্ছে পি, এদিকে ধরো দিছি ভি, তাহলে জিনিসটা এরকম টাইপের হয়েছে। এটাকে আইসোথার্ম বলছিলাম, লিখছিলাম লেখার সময় আর কি, এরকম আইসোথার্ম। আইসো বার কখন হয়? যখন চাপ সমান থাকে আর কি, ঠিক আছে। আইসো কোর কখন হয়? যখন হচ্ছে আয়তন সমান থাকতেছে তখন, এরকম টাইপের। সো যাই হোক, দুটো জিনিস কয়েকটা জিনিস শিখলে এখান থেকে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.05 ATM কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত? ঘনত্ব কত? এখন এটার ক্ষেত্রে আমাদের ওই ফর্মুলা ইউজ করতে হবে, ডি সমান PM ডিভাইডেড বাই হচ্ছে RT। পি এর মান আমরা জানি এখন 2.05, এম এর মান কত? এম এর মান কার্বন ডাইঅক্সাইড মানে 44, আর এর মান হচ্ছে কত? 0.0821। টি এর মান কত? 100 যেহেতু বলছে তাহলে 373, টি এর মান 373। বসাই দিলে কিছু একটা আসার কথা, বসাই দিলে কিছু একটা আসার কথা। দেখো তো মিলে কিনা, কোনটা মিলে। তাহলে 2.945 এত গ্রাম পার লিটার। 2.945 আছে, আছে, এই যে ডি নাম্বারটা আছে আর কি, ডি নাম্বারটা আছে। সো আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে নাকি? ওকে। সো এই প্রশ্নটা আমরা অনেকবার সলভ করে ফেলতেছি এই একটা ফর্মুলা দিয়ে, তার মানে একটা ফর্মুলা বেশি বেশি করে আসতেছে এরকম।